আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সিয়ামুল হক। আজকের আমাদের এইচএসসি 2026 এর ফাইনাল রিভিশন কোর্সের বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং রমাদান মুবারক। কেমন আছো তোমরা সবাই? অলরেডি তাসনিম, তুবা অ্যান্ড কলি আমাদের সাথে জয়েন করছে এবং ওরা আমাকে সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের সবার দিনকাল অনেক ভালো যাচ্ছে। এছাড়া আমাদের সাথে অধরা চলে আসছে। তারপর আরও অনেকে আমাদের সাথে কিন্তু জয়েন হচ্ছে গিয়ে কি করছে। আমাদের সাথে সানজিদা আছে, আমাদের সাথে হচ্ছে গিয়ে কি আরও কে আছে দেখি একটু। আমাদের সাথে ফাইহা আছে, সাদিয়া আছে, সালমা আক্তার আছে, আলপনা, মালিহা, রবিউল আমাদের সাথে জয়েন করে ফেলছে। সাদিয়াও সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? সো আজকে আমরা আমাদের হচ্ছে B24 লেকচারে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের সব থেকে বাবু চ্যাপ্টার মানে বুঝো একদম ছোট, একদম বাচ্চা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে কি কি দেখো তো, কোষ বিভাজন। কি বলতো হচ্ছে গিয়ে কি কোষ বিভাজন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে এই যে ফাইয়া, তোমরা সবাই কিন্তু একদম ছোট ক্লাস থেকেই পড়াশোনা করে আসছো এবং মোটামুটি সবাই বেসিকটা হচ্ছে গিয়ে কি জানো। তাহলে আজকে আমার কাজ কি? আজকে আমার কাজ হচ্ছে গিয়ে কি ওই জিনিসগুলোকে আর একটু ঝালাই করা এবং আমাদের এইচএসসিতে, বোর্ডে বা আমাদের তার পরবর্তীতে ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইসব জায়গায় কী ধরনের প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছে গিয়ে কি করে তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন হচ্ছে গিয়ে কি দিয়ে দাও। তো চলো সেই উদ্দেশ্যেই তাহলে আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। তো কোষ বিভাজন, তো সবার ফার্স্টে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোষ বিভাজন কি, তখন আমরা কি বলি যে যেই প্রক্রিয়ায় আমাদের একটি কোষ বিভাজিত হয়ে দুইটি বা চারটি নতুন কোষ তৈরি করে সেটাকে আমরা কি বলি? কোষ বিভাজন। এবং দেখো এই কোষ বিভাজন নিয়ে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম 1882 সালে সামুদ্রিক স্যালম্যান্ডার হচ্ছে টিকটিকি যেরকম আছে না, এরকম একটা প্রাণী যেটা সমুদ্রের নিচে থাকে, মানে সমুদ্রের পানিতে হচ্ছে গিয়ে কি থাকে, সেইখানে সবার প্রথমে সে কি করছে, তার কোষ বিভাজন লক্ষ্য করছে। এখন দেখো এই যে কোষ বিভাজন, এইটাকে আমরা না তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো তো হচ্ছে গিয়ে কি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস। তুমি এটাকে মায়োসিস না বলে যদি মিওসিস বলো মাহিম, কোনো সমস্যা নাই, ঠিক আছে, একই কথা। এখন সবার প্রথমে আজকে আমরা তাহলে অ্যামাইটোসিস পড়বো, তারপরে মাইটোসিস পড়বো, তারপরে মায়োসিস বা মিওসিস হচ্ছে কি আমরা পড়বো। তো সবার আগে আসো অ্যামাইটোসিস। হ্যাঁ, তো অ্যামাইটোসিস শব্দের নামে দেখো একটা কি আছে, এ আছে না? এ মানে কি জানো? বায়োলজিতে বা মেডিকেল ফিল্ডে এ মানে হচ্ছে গিয়ে কি না। কি বলতো? এ মানে হচ্ছে গিয়ে কি না। তাহলে অ্যামাইটোসিস মানে না মাইটোসিস মানে কি? এই অ্যামাইটোসিস কথাটার সুন্দর একটা অর্থ হচ্ছে গিয়ে কি মাইটোসিসের মতো না। কি বলতো হচ্ছে গিয়ে কি মাইটোসিসের মতো না। তাহলে প্রশ্ন হচ্ছে মাইটোসিসের মতো না হইলে তাহলে কীরকম? তাহলে মাইটোসিসের মতো না এই কথাটার মানে জানার আগে আগে মাইটোসিসকে জানতে হবে যে মাইটোসিস কী জিনিস। দেখো আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সবাই কিন্তু জানি যে যেই প্রক্রিয়ায় একটা কোষ কি বলতো হচ্ছে গিয়ে কি একটা কোষ বিভাজিত হয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি দুইটা কি বলতো হচ্ছে গিয়ে কি দুইটা নতুন কোষ তৈরি করে, দুইটা নতুন কোষ হচ্ছে গিয়ে কি তৈরি করে, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি মাইটোসিস কোষ বিভাজন। এবং এই মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম আছে, কি বলতো হচ্ছে গিয়ে কি সমীকরণিক কোষ বিভাজন। কি বলতো হচ্ছে হাবিবা? সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণ মানে কি বলতো? সমান সমান। কি বলতো? সমান সমান। কি সমান সমান? এইখানে মাতৃকোষ আর নতুন কোষ, কি বলতো? নতুন কোষ, এই দুইটা কোষের ক্রোমোজোম, কি বলতো হচ্ছে গিয়ে কি ক্রোমোজোম, তারপর হচ্ছে গিয়ে কি বৈশিষ্ট্য, এই সব কিছু কী থাকে বলতো হচ্ছে গিয়ে কি সমান হচ্ছে গিয়ে কি থাকে। এই জন্য এটা একটা নাম কি বলতো হচ্ছে গিয়ে কি সমীকরণিক বা সমান সমান কোষ বিভাজন। এছাড়া দেখো খেয়াল করো, আমরা কিন্তু সবাই জানি যে মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে এটা দুইটা ধাপে হয়। কয় ধাপে হয় বলতো? দুইটা। কি কি? এক নাম্বার হচ্ছে গিয়ে কি ক্যারিওকাইনোসিস। কি বলতো হচ্ছে গিয়ে কি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনোসিস মানে কি বলতো হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর দুই হচ্ছে গিয়ে কি সাইটোকাইনোসিস, রাইট? সাইটোকাইনেসিস যেটার মানে কি সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে দেখো তো মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা যখন বলবো এই সবগুলা কথা তোমার কি বলতো মাথায় হিট করবে না? যে জৈব কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ তৈরি করে এবং যেখানে মাতৃকোষ এবং নতুন কোষের ক্রোমোজোম বৈশিষ্ট্য সব কিছু সমান থাকে, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি মাইটোসিস কোষ বিভাজন। রাইসা
বুঝতে পারছো? ওকে। আর তাহলে অ্যামাইটোসিস মানে কি বলতো? অ্যামাইটোসিস মানে মাইটোসিসের মতো না। তার মানে সেইখানে মাতৃকোষ আর নতুন কোষের মধ্যে ক্রোমোজোম বা বৈশিষ্ট্য সমান থাকতেও পারে, নাও থাকতে পারে, নাই থাকবে। আবার মাইটোসিস যেমন দুইটা ধাপে হয়, ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস। অ্যামাইটোসিসে এই দুইটা ধাপ হবে না। বুঝতে পারছো? অ্যামাইটোসিসে এই দুইটা ধাপে কোষ বিভাজনটা হবে না। এই জন্যই এটার নাম হচ্ছে কি অ্যামাইটোসিস। ঠিক আছে? তো চলো দেখো আমরা, আর মিওসিস সম্পর্কে আমরা পরে পড়াশোনা করব। হ্যাঁ, তো চলো আমরা অ্যামাইটোসিসটা দেখি। খেয়াল করো, এই দেখো এটার নাম হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখো খেয়াল করো এখানে কি হয়েছে। এই কোষটা যেটা বিভক্ত হবে, দেখো খেয়াল করো, সবার প্রথমে ওটা নিউক্লিয়াসটা লম্বা হয়ে যাচ্ছে এবং সাইটোপ্লাজমটা মাঝখান থেকে সেই নিউক্লিয়াসটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়ে নতুন দুইটা কোষ কিন্তু তৈরি করছে। তার মানে এইখানে আমার এই যে তোমার হচ্ছে গিয়ে কি মানে নিউক্লিয়াসের যে বিভাজন ক্যারিওকাইনোসিস, ওইটা আলাদাভাবে হচ্ছে না, আবার সাইটোপ্লাজমের বিভাজনটাও কিন্তু আলাদাভাবে হচ্ছে না। সরাসরি একটা কোষ কি বলতো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না। এবং তুমি খেয়াল করো মানে মাতৃকোষটা কত বড় সাইজের, দেখছো কত কি সাইজের বলতো, হচ্ছে বড় সাইজের। আর অপত্য কোষগুলো কত হচ্ছে গিয়ে কি, এই যে নতুন কোষগুলো কত হচ্ছে ছোট সাইজের। একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা যে এইখানে কিন্তু কি বলতো বৈশিষ্ট্য কি হচ্ছে না বলতো, এরকম সমান হচ্ছে না। ক্লিয়ার? আর আমাদের লাগবে কি বলতো, এই অ্যামাইটোসিস আমরা কোথায় দেখে যাই? দেখো এই যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, কতগুলা ইস্ট, এইসব জায়গায় আমরা কি দেখতে পারি বলতো, অ্যামাইটোসিস দেখতে পারি। বা এক কথায় যদি তোমাদেরকে আমি বলি, তাহলে আদিকোষ, কি কোষ বলতো, হচ্ছে গিয়ে কি আদিকোষ বা তোমার হচ্ছে গিয়ে কি প্রোক্যারিওটিকের ভিতরে আমরা কি দেখতে পারি বলতো, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? না বেশি দেরি হয় নাই। ঠিক আছে মৌমিত্রা? তাহলে বুঝতে পারছো? তাহলে আমি যে অ্যামাইটোসিস বুঝাইছি, তোমরা কি বুঝতে পারছো? অ্যামাইটোসিস মানে মাইটোসিসের মতো না। কিরকম না? মাইটোসিসের দুইটা ধাপে হয়, এখানে সরাসরি হচ্ছে মাইটোসিসে মাতৃকোষ আর নতুন কোষের মধ্যে সব বৈশিষ্ট্য সমান থাকে, কিন্তু এখানে কি বলতো সব বৈশিষ্ট্য সমান না। আমাকে একটু জানাও, এই যে হাবিবা হচ্ছে গিয়ে কি ক্লিয়ার, অনন্যা হচ্ছে গিয়ে কি ক্লিয়ার, বাকিরা সবাই একটু জানাও আমাকে। ঠিক আছে? তুবাও হচ্ছে গিয়ে কি ক্লিয়ার, থ্যাংক ইউ। সানজিদা, রাসফি, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা মোটামুটি অ্যামাইটোসিস বুঝতে পারছি। তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে মাইটোসিসের দিকে চলে যাব। দেখো খেয়াল করো, এই যে ওয়াল্টার ফ্লেমিং, সে অ্যাকচুয়ালি তোমার যে কোষ বিভাজনটা দেখছিল, সে হচ্ছে গিয়ে কি সেইটা মাইটোসিস কোষ বিভাজন দেখছিল। কি দেখছিল বলতো? মাইটোসিস কোষ বিভাজন দেখছিল। এবং পরে বিজ্ঞানী শ্লাইখার নিউক্লিয়াসের সর্বপ্রথম বিভাজন দেখতে পান এবং তিনি এর নাম কি দেন বলতো? ক্যারিওকাইনোসিস। এবার দেখো খেয়াল করো, ওই যে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে যখনই আমরা পড়বো, আমাদের দুইটা টার্ম সম্পর্কে একদম ক্লিয়ার একদম আইডিয়া থাকা লাগবে যে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনোসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে কি সাইটোকাইনোসিস। ঠিক আছে? এবং দেখো আমরা ছোটবেলা থেকে এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা যে এগুলা পড়ি না, দেখো তো আমরা হচ্ছে কি এই যে দেখো তো এই ধাপগুলা আমরা অলওয়েজ কি পড়ে আসছি না? দেখো তো এই যে এই ধাপগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্যারিওকাইনোসিসের ধাপ। কিসের ধাপ বলতো? হচ্ছে ক্যারিওকাইনোসিসের ধাপ। আমরা অনেকেই কিন্তু ভুল করি, বলি যে হ্যাঁ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো হচ্ছে কি মাইটোসিসের ধাপ না। এগুলো মাইটোসিসের ধাপ না, এগুলো হচ্ছে মাইটোসিসের যে কি বলতো নিউক্লিয়াসটা আছে ওইটার হচ্ছে গিয়ে কি ধাপ, বিভাজনের ধাপ। কিরকম? খেয়াল করো, ধরো এই যে হচ্ছে একটা কোষ, এই যে হচ্ছে সেই কোষের কি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা বিভাজনটাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনোসিস। তো এই নিউক্লিয়াসটা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই সবগুলা ধাপ অতিক্রম করে একটা কোষের নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে এই যে নিউক্লিয়াসের যে বিভাজন, কি বলতো নিউক্লিয়াসের যে বিভাজন, এইটাই হচ্ছে এগুলোর জন্য ধাপ কোনগুলা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। ঠিক আছে? এবার দেখো কোষ চক্র। দেখো এই যে কোষ চক্র, এই জিনিসটা বুঝতে গেলে সবার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস বোঝা লাগবে। কিরকম? ধরো তুমি কোনো একটা কাজ করবা, বা তুমি আজকে ধরো তোমার একটা ইফতার পার্টি আছে, তো যে কোনো জায়গায় যাইতে গেলে বা কাজ করতে গেলে তোমাকে কি করতে হয় বলতো? কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয় না, তাই না? কিছু কি করতে হয় বলতো? হচ্ছে গিয়ে কি পূর্ব প্রস্তুতি নিতে হয়, তাই না? এইবার পূর্ব প্রস্তুতি নেওয়ার পরে তারপরে কি করতে হয় বলতো? হচ্ছে কি তারপর হচ্ছে কি সেই কাজটা করতে হয়, তাই না? তারপর সেই কাজটা করতে হয়। ঠিক তেমনি একটা কোষ সে যখন বিভাজিত হইতে চায়, কি হইতে চায় বলতো? সে যখন বিভাজিত হইতে চায়
তখন তার পূর্বে তার কিছু কি আছে বলতো হচ্ছে প্রস্তুতিমূলক কাজ আছে, কিছু কি আছে বলতো হচ্ছে গিয়ে কি প্রস্তুতিমূলক হচ্ছে গিয়ে কি কাজ হচ্ছে গিয়ে কি আছে। এই যে তোমার হচ্ছে গিয়ে কি দেখো খেয়াল করো, এই প্রস্তুতিমূলক কাজ এবং তারপরে সেই কোষটা বিভাজন, এই দুইটাকে একসাথে আমরা কি নামে ডাকি, একসাথে হচ্ছে গিয়ে কি আমরা রাখি হচ্ছে গিয়ে কি কোষ চক্র নামে। কি বলতো হচ্ছে গিয়ে কি কোষ চক্র। তাহলে কোষ চক্রটাকে বুঝতে পারছো তোমরা, যে কোনো একটা কোষ বিভাজিত হওয়ার পূর্বে যে প্রস্তুতিমূলক কাজ করে এবং পরে যে বিভাজিত হয়, এই দুইটাকে একসাথে আমরা কি বলি বলতো, কোষ চক্র। ঠিক আছে? হ্যাঁ নুহা, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, একটু পরেই পেয়ে যাবা, একটু পরেই পেয়ে যাবা, খালি জাস্ট ওয়েট করো, দেখো যে আমি পড়ানোর পরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কিনা তারপর আগে দেখো। ঠিক আছে? ক্লিয়ার? এবং এই প্রস্তুতিমূলক কাজ, এই কোষের এই প্রস্তুতিমূলক কাজকে আমরা বলি ইন্টারফেস। কি বলি বলতো হচ্ছে গিয়ে কি ইন্টারফেস। আর পরে যে কোষটা বিভাজিত হয় সেইটাকে আমরা বলি হচ্ছে এমফেস। কি বলতো হচ্ছে গিয়ে কি এমফেস। তাহলে বুঝতে পারছো যে কোষ চক্র কি কি নিয়ে গঠিত? কোষ চক্র হচ্ছে গিয়ে কি ইন্টারফেস এবং এমফেস নিয়ে হচ্ছে গিয়ে কি গঠিত। দেখো এই যে পুরো কোষ চক্র, ঠিক আছে, দেখো বিভাজিত পর্যায়ে বা মাইটোসিস দশা, এটাকে আমরা বলি এমফেস। কি ফেস বলতো হচ্ছে গিয়ে কি এমফেস। আর বাকি পুরোটুকু দেখো যে 90 থেকে 95% টাইমই কোথায় লাগতেছে, ইন্টারফেসে। এইখানে যে সময়গুলো আছে না, এই সময়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলা কিন্তু পরীক্ষায় আসে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? ওকে, এখন দেখো তার মানে ঘটনাটা কি দাঁড়ায়। তার মানে ঘটনাটা কি দাঁড়ায় দেখো, এই জিনিসটা একটু নোট করো, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিই। তার মানে সাপোজ কোনো একটা কোষ, সাপোজ এই একটা কোষ, এই কোষটার বিভাজন হবে। বিভাজন হইতে গেলে সবার ফার্স্টে তাকে কি কোথায় যাওয়া লাগবে, ইন্টারফেজে যাওয়া লাগবে, তাই না? ইন্টারফেজে তাকে যেতে হবে। ইন্টারফেজ এই জিনিসটা কমপ্লিট করার পরেই তারপরে সে কোথায় প্রবেশ করবে বলতো? তারপর হচ্ছে গিয়ে কি সে ওই যে কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করবে। কোথায় বলতো হচ্ছে গিয়ে কি বিভাজন বা এম ফেজে প্রবেশ করবে, তাই না? দেখো তোমার কথাটা বুঝতে পারছো কিনা, যে যেই কোষটার বিভাজন হবে সবার ফার্স্টে তাকে ইন্টারফেজে যে ইন্টারফেসটা কমপ্লিট করা লাগবে। তারপরে ইন্টারফেস কমপ্লিট হওয়ার পরে, ডান হওয়ার পরেই সে কি বলতো হচ্ছে বিভাজন বা এম ফেজে যে কোষটা বিভাজিত হবে। এই যে ইন্টারফেস, বুঝতে পারছো, এই ইন্টারফেসের আবার তোমার হচ্ছে গিয়ে কি মানে ধাপ আছে হচ্ছে গিয়ে কি তিনটা। কয়টা বলতো হচ্ছে গিয়ে কি ইন্টারফেসের ধাপ আছে কয়টা বলতো হচ্ছে গিয়ে কি তিনটা। কি কি ধাপ আছে খেয়াল করো। G1 S G2 ইন্টারফেজের হচ্ছে গিয়ে কি এই তিনটা ধাপ আছে। তার মানে যেই কোষটা বিভাজিত হবে ইন্টারফেজে প্রবেশ করে সবার আগে G1 কমপ্লিট করবে, S কমপ্লিট করবে, G2 কমপ্লিট করবে। এই সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে তারপরেই সে কোথায় প্রবেশ করবে বলতো হচ্ছে গিয়ে কি এই যে বিভাজন পর্যায়ে প্রবেশ করবে। ঘটনাটা কি বুঝতে পারছো? দেখো তো একটু কমেন্ট বক্সে আমাকে জানাও তো যে ঘটনাটা তোমরা বুঝতে পারছো কিনা। যে যেই কোষটা বিভাজিত হবে সবার ফার্স্টে ইন্টারফেজে যাবে, ইন্টারফেজের G1 S G2 এইখানে তোমার এইগুলা ক্লিয়ার করে তারপরে সে বিভাজন পর্যায়ে যাবে। এখন দেখো কোন জায়গায় কি ঘটনা ঘটে, ঠিক আছে? এগুলো তোমরা করে কি মুখস্থ করো, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো আমি তোমাদেরকে টেকনিকে শিখাই দিই। দেখো দেখো মাঝখানে এই এসটা দেখো, এস মানে কি জানো? সিনথেসিস। কি বলতো হচ্ছে সিনথেসিস। এই সিনথেসিসের মানে কি? তৈরি না? সিনথেসিসের বাংলা শব্দ কি? তৈরি না? কি তৈরি? ডিএনএ তৈরি বা ডিএনএ সিনথেসিস। বুঝতে পারছো? এস মানে সিনথেসিস। কি সিনথেসিস বলতো হচ্ছে ডিএনএ সিনথেসিস। এখন তোমরাই আমাকে বলো ডিএনএ সিনথেসিস এটা যদি এস ফেজে হয় তাহলে ডিএনএ সিনথেসিসের জন্য যে কাঁচামাল লাগে, কি লাগে বলতো? যে কাঁচামালগুলা লাগে, সেই কাঁচামালগুলা কোন ধাপে আসবে তোমরাই বলো তো? বলো তো এইখানে যদি ডিএনএ সিনথেসিস হয় তাহলে এর জন্য যে কাঁচামাল লাগবে সেই কাঁচামাল কোথায় আসবে? G1 এই যে লাইজু কারেক্ট অ্যান্সার দিছে, সানজিদা কারেক্ট অ্যান্সার, অধরা, মৌমিত্রা সবাই কি কারেক্ট অ্যান্সার দিছে। তাহলে এই দেখো খেয়াল করো এখানে কি লাগে বলতো হচ্ছে গিয়ে কি ডিএনএ তৈরির কাঁচামাল। দেখছো কাঁচামাল। এবার দেখো এই এম ফেজ মানে বিভাজন মানে কি? কোষ বিভাজন না? দেখো তো এটা মানে কি
কোষ বিভাজন, তাই তো, মানে কোষ বিভাজন। তাহলে তোমরাই বলো কোষ বিভাজনটা যদি এম ফেজে হয় তাহলে কোষ বিভাজন হইতে গেলে কি লাগে? স্পিন্ডল তন্তু লাগে, শক্তি লাগে, তারপর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরস লাগে। এই জিনিসগুলা কোন ধাপে আসবে তোমরাই বলো তো। যে এম ফেজ মানে যদি কোষ বিভাজন পর্যায়ে হয় তাহলে এই কোষ বিভাজন হইতে গেলে যে স্পিন্ডল যন্ত্র লাগে, শক্তি লাগে বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরস লাগে, এগুলো কোথায় আসবে? জি2তে আসবে। ভেরি গুড। তাহলে এইখানে কি কি লাগে বলো তো? এইখানে হচ্ছে গিয়ে কি আমাদের কি কি আসে বলো তো? হচ্ছে গিয়ে কি ওই যে স্পিন্ডল যন্ত্র, কি বলো তো? হচ্ছে গিয়ে কি স্পিন্ডল যন্ত্রর ই, তারপর হচ্ছে গিয়ে কি শক্তি, কি বলো তো? হচ্ছে গিয়ে কি বিভিন্ন শক্তি, এবং তারপরে কি, তারপর হচ্ছে গিয়ে কি লাগে? হচ্ছে গিয়ে ওই যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএইচ নামক কি বলতো একটা, এমপিএফ নামে একটা হচ্ছে গিয়ে কি ফ্যাক্টরস লাগে। ঠিক আছে, তাহলে ব্যাস এই যে এইটাই। আর তারপরে জাস্ট খালি সময়টা পড়বা, কি পড়বা বলো তো? কোন জায়গায় কতটুকু কি লাগে বলো তো? হচ্ছে কি সময় হচ্ছে গিয়ে কি লাগে, ব্যাস পুরো অ্যান্সার কমপ্লিট। দেখছো কত টেকনিক্যালি আমরা হচ্ছে গিয়ে কি কোনো কিছু মুখস্থ না করেই আমরা অ্যান্সারটা হচ্ছে দিতে পারলাম। এবং দেখো ওইটাই না এখানে সুন্দর করে বলছে যে জি1-এ 30 থেকে 40, এস বা সিনথেসিস 30 থেকে 50, কোনটাতে কত সময় লাগে দেখো, খেয়াল করো। ওই যে জি1-এ গ্রোথ ফ্যাক্টরস আসে, গ্রোথ ফ্যাক্টরস, আবার ওই দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আসে, এবং তার সাথে মনে রাখবা ওই যে কাঁচামাল, কি বলতো? হচ্ছে গিয়ে কি কাঁচামাল হচ্ছে গিয়ে কি তোমার আসে। এই যে এস মানে কি সিনথেসিস, এই দেখো নতুন ডিএনএর সূত্রের রেপ্লিকেশন বা কি তৈরি হয়। আর জি মানে কি দেখো তো, ওই যে জি2-তে কি বলতো সব ওই যে শক্তি লাগতেছিল, তারপর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরস লাগতেছিল, স্পিন্ডল যন্ত্র হচ্ছে কি লাগতেছিল। বুঝতে পারছো তো? একদম ইজি। তুমি যদি এইটা বুঝতে পারো টেকনিকটা, তাহলে এটা তোমার জন্য পড়া কি বলতো একদম ইজি। ঠিক আছে, ওকে। তো এইবার দেখো তোমাদের সবার জন্য কুইজ হচ্ছে গিয়ে কি এক, দেখি তোমরা সবাই কেমন পারো কুইজটা। তো সেটা হচ্ছে গিয়ে কি কোষ চক্রের জি2 উপপর্যায়ে কি ঘটে। দেখি এটা কিন্তু একটা টেকনিক্যাল একটা অ্যান্সার। ঠিক আছে, দেখো টেকনিক্যাল একটা অ্যান্সার, ম্যাক্সিমাম কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। ঠিক আছে, একটু টেকনিক্যাল অ্যান্সার, একটু টেকনিকে অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি দিতে হবে। ঠিক আছে, একটু টেকনিকে দিতে হবে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করতেছি। হ্যাঁ, 1 2 3 4 4.5 and 5। ঠিক আছে, এই দেখো ঘটনাটা এখানে কি হয়েছে দেখো। ধরো নিউক্লিয়াসের আয়তন বাড়ে কি বাড়ে না এটা আমি জানি না, এটা আমি ধরো জানি না, বাট ডিএনএ তো সংশ্লেষ হয় না, তাই না? এইটুকু তো জানি যে এইটা নতুন ডিএনএ তৈরি হয় এসে, তার মানে এইটা কারেক্ট অ্যান্সার না। তাহলে এইটা যদি কারেক্ট অ্যান্সার না হয় তাহলে 1 আর 3 কি কারেক্ট অ্যান্সার? তাহলে 1 আর 3 আছে কোন অপশনে? অপশন বিতে আছে, রাইট? তো দেখছো টেকনিকটা। কোহলি ফার্স্ট হয়েছে, মৌমিত্রা, সানজিদা, ঐশী, রবিউল, মুসাল্লাম, ইসরাত, রাসফি, মালিহা, তুবা, কংগ্রাচুলেশন সবাইকে। টেকনিকটা বুঝতে পারছো? দেখো এটাকে আমরা বলি আইসোলেশন টেকনিক, যে তুমি অনেক সময় অনেক কিছু পারবা না, তুমি যেটা না পারো ওইটা সমস্যা নাই, তুমি যেটা পারো ওই জিনিসটার মাধ্যমে তুমি অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি করতে পারবা। ঠিক আছে, এবার দেখো এই যে কি কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত? ওই যে এস দশায়, এসে কত 30 থেকে 50% সময় লাগে। ঠিক আছে, এটা আমরা আগে থেকেই জানি। এইবার দেখো ক্যারিওকাইনোসিস, কি বলতো? ক্যারিওকাইনোসিস। ঠিক আছে, সমস্যা নাই রাইসা, তুমি অবশ্যই আসতে পারবা সামনে রিডার বোর্ডে। ঠিক আছে, দেখো ক্যারিওকাইনোসিস, তো দেখো খেয়াল করো এই যে কি কি ফার্স্টে আমরা প্রোফেজ পড়বো, তারপর প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলো আমরা হচ্ছে পড়বো। হ্যাঁ, তো তোমরা দেখো প্রোফেজ, কি বলতো? প্রোফেজ মনে রাখবা এটা হচ্ছে একদম সবার শুরুর পর্যায়, এবং এইটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়, কি বলতো? দীর্ঘ পর্যায়। এবার ঘটনাগুলো একটু খেয়াল করো, এইখানে কি হয় সবার প্রথমে দেখো এই যে এইখানে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে গিয়ে কি জল বিয়োজন, কি বলতো? হচ্ছে গিয়ে কি জল বিয়োজন। জল বিয়োজন মানে কি এই কোষের নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াস থেকে পানিগুলা বের হওয়া শুরু করবে, কি বলতো? পানি কি বলতো হচ্ছে বের হয়ে যাবে। তো পানিগুলো যখন বের হয়ে যাবে, এই যে পেঁচানো পেঁচানো যে ক্রোমোজোম আছে এগুলোকে না সুন্দর করে লম্বা লম্বা খাটো আকারের হচ্ছে গিয়ে কি দেখা যাবে। তাহলে 2 নাম্বারটা কি দেখো তো, এই যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হচ্ছে গিয়ে কি দেখা যায়। এবং এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিওলাস, এই যে কোষের ভিতরে যে একটা নিউক্লিওলাস আছে এবং নিউক্লিয়ার যে আবরণ আছে, দেখছি যে আবরণ মেমব্রেন, এটার বিলুপ্তি ঘটতে থাকে। ঘটতে থাকে বলতে তোমরা এটুকু মনে রাখবা, ঘটা শুরু করে, কি বলতো? হচ্ছে গিয়ে কি ঘটা শুরু করে, মানে এই পর্যায়ে তোমার কি হয় কোষের নিউক্লিওলাস এবং এর যে আবরণ
এইটা আস্তে আস্তে বিলুপ্তি হইতে ঘটতে শুরু করে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার দেখো প্রোফেজ, এটা এইটুকুই। প্রোমেটাফেজ কি বলতো হচ্ছে প্রোমেটাফেজ, এটা হচ্ছে সব থেকে স্বল্পস্থায়ী, মানে এটাতে বেশি একটা টাইম লাগে না। এবং এই জায়গায় কি ঘটনাগুলো ঘটে দেখো, খেয়াল করো। ঘটনাগুলো আগে আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, ধরো সাপোজ কথার কথা, এই যে হচ্ছে একটা কোষ, ঠিক আছে, এই যে একটা কোষ, খেয়াল করো। আর এই যে কোষের এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটা স্পিন্ডল যন্ত্র থাকে, এই যে, ঠিক আছে। এই দেখো কোষের কি হয় বলতো হচ্ছে গিয়ে কি, সরি, এই পাশে এবং এই পাশে দুইটা স্পিন্ডল যন্ত্র থেকে দুই মেরু বরাবর কিছু রশ্মি বা তন্তু হচ্ছে গিয়ে কি ফেলে। এই যে এগুলোর নাম হচ্ছে গিয়ে কি, এই যে স্পিন্ডল যন্ত্র, এগুলোর নাম কি স্পিন্ডল ফাইবার। কি ফাইবার বলতো হচ্ছে গিয়ে কি, স্পিন্ডল ফাইবার। বুঝতে পারছো? এইবার ঘটনাটা কি ঘটে দেখো, এই যে আমাদের হচ্ছে গিয়ে কি, যেই ক্রোমোজোমগুলো থাকে না, এই যে ক্রোমোজোমগুলো থাকে না, এরা তো নর্মালি বাইরে ছড়ানো ছিটানো থাকে, তাই না? এরা করে কি জানো, আস্তে আস্তে এই ফাইবারগুলোর সাথে এসে লাগা শুরু করে। বুঝতে পারছো? এরকম ধরো এই যে ফাইবারের সাথে হচ্ছে গিয়ে কি, এরা হচ্ছে গিয়ে কিরকম লেগে গেছে। তো তুমি চিন্তা করো, এরা যখন এই ফাইবারের দিকে লাগতে আসছে, তখন এদের সেন্ট্রোমিয়ারটা কি সামনের দিকে ছিল, সেন্ট্রোমিয়ারটা কি সামনের দিকে, এবং বাহুগুলা কি পেছনের দিকে এরকম দুলতেছিল। তো তখন জিনিসটাকে দেখতে মনে হয় কি জানো, সেটা হচ্ছে গিয়ে কি, ওই যে ক্রোমোজোম একটা ডান্স করতে করতে এখানে হচ্ছে গিয়ে কি আসতেছে, কারণ কি সেন্ট্রোমিয়ার সামনের দিকে আসতেছে আর বাহুগুলা পেছন দিকে দুলতেছে। তো এই যে কি দেখা যায় বলতো হচ্ছে গিয়ে কি, ক্রোমোজোমীয় নৃত্য হচ্ছে গিয়ে কি দেখা যায়। আর একবার এই এই যে ক্রোমোজোমগুলা যদি এই স্পিন্ডল রে বা অ্যাস্টার রে এর সাথে লেগে যায়, তখন সেটাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার। কি বলি বলতো হচ্ছে গিয়ে কি, ট্র্যাকশন ফাইবার। তাহলে দেখো তো জিনিসগুলো আমরা বুঝতে পারছি না সবাই? ওকে, ভেরি গুড। এবার দেখো মেটাফেজ বা মধ্য পর্যায়, ঠিক আছে। দেখো খেয়াল করো, এটা অনেক সিম্পল, ঠিক আছে। মেটা মানেই হচ্ছে মধ্য, মেটা মানেই কি বলতো হচ্ছে মধ্য। দেখো এই ফেজে কি হয়, এই ছবিটাই খেয়াল করো। দেখো একদম সবগুলা ক্রোমোজোম হচ্ছে গিয়ে কি বলতো, একদম স্পিন্ডল যন্ত্র দুই মেরুর ঠিক মাঝ বরাবর হচ্ছে গিয়ে কি এরা চলে আসছে, ঠিক আছে। ক্লিয়ার? না, স্পিন্ডল, শুনো, এইটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর স্পিন্ডল যন্ত্রের সাথে যখন ক্রোমোজোম অ্যাটাচড হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ধরো কথার কথা, এই যে এইটার সাথে এখনো কোনো ক্রোমোজোম যুক্ত হয় না, তার মানে এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। বাট এই যে দেখো, এই স্পিন্ডল তন্তুর সাথে কি যুক্ত হয়ে গেছে, ক্রোমোজোম যুক্ত হয়ে গেছে না, তখন এটার নাম হচ্ছে কি ট্র্যাকশন ফাইবার, ঠিক আছে। ওকে, তো আমরা মেটাফেজে ছিলাম, ওই আই গেস বুঝতে পারছো। সেটা হচ্ছে মেটাফেজের সবগুলো ক্রোমোজোম হচ্ছে কি মাঝখান বরাবর হচ্ছে কি চলে আসে। এবং আমি কিভাবে মনে রাখি এই জিনিসটা, দেখো তাকাও, মেটা না, মেটা শব্দ কি দিয়ে শুরু হয়েছে, ম দিয়ে। মতে মেটা, মতে হচ্ছে মোটা, আর মতে হচ্ছে গিয়ে কি মাঝখানে, কি বলতো হচ্ছে গিয়ে কি মাঝখানে। হ্যাঁ, মানে এই ফেজে ক্রোমোজোমগুলা একদম মাঝখানে চলে আসে এবং ক্রোমোজোমগুলা সর্বাধিক কি বলতো মোটা দেখায়। আর যে মোটা তাকে অবশ্যই কি খাটো দেখাবে, তাকে অবশ্যই কি বলতো খাটো হচ্ছে গিয়ে কি দেখাবে। বুঝতে পারছো? এবং একটা পয়েন্ট মনে রাখবা, এই পর্যায়ে শেষের দিকে হয় কি জানো, ধরো এই যে হচ্ছে গিয়ে কি, ধরো কথার কথা, এই জায়গা এই যে হচ্ছে গিয়ে কি, ধরো হচ্ছে গিয়ে কি আমার কি ছিল দেখো তো, এই যে ক্রোমোজোমগুলো সবাই কি দেখো তো, এই যে মিডিল বরাবর ছিল না, দেখো তো এরকম, এই যে কি মিডিল বরাবর ছিল না। এই পর্যায়ে শেষের দিকে যে হয় কি জানো, এই প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে বিভক্ত হয়ে যায়। এবং সেন্ট্রোমিয়ারটা মাঝখান থেকে বিভক্ত হয়ে গেলে অটোমেটিক একটা ক্রোমোজোম কিন্তু দুইটা ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো? তুমি চিন্তা করো, এটা মাঝখান থেকে বিভক্ত হয়ে গেলে কি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এই সেন্টিমিটারটাও কি মাঝখান থেকে ভাগ হয়ে গেলে কি দুইটা ভাগে কি বলতো হচ্ছে গিয়ে কি বিভক্ত হয়ে যাবে, তাই না? তাই না? দেখো তো, বুঝতে পারছো? তো এই ঘটনাটা কিন্তু এখানে হচ্ছে গিয়ে কি ঘটে। এবং এটা আমি কেন বললাম জানো, আমি যে বছর মেডিকেলে ভর্তি পরীক্ষাতেই ওই বছর এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আসছিল এবং এটা আমি ভুল করছিলাম, যে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসের কোন ধাপে নতুন নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়। অ্যান্সারটা কি বলতো হচ্ছে গিয়ে কি
কি বলতো মেটাফেজে, কারণ এই পর্যায়ের শেষের দিকেই কি বলতো হচ্ছে গিয়ে কি ওই যে সেন্ট্রোমিয়ারটা সম্পূর্ণ বিভক্ত হয়ে যায়, যার ফলে নতুন দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হয়। নতুন দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হওয়া মানে দুইটা নতুন কি তৈরি হওয়া বলতো, ক্রোমোজোম তৈরি হওয়া। এবং আরেকটা জিনিস তোমরা একটু এখানে লিখে রাখো, এটা তোমাদের অনেক ডাউট আছে, সেটা হচ্ছে তোমরা লিখে রাখো এই এই অপশনটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কি এই পর্যায়ে, ঠিক আছে, নিউক্লিওলাস কি বলতো হচ্ছে নিউক্লিওলাস ও আবরণের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কি বলতো, ও আবরণের সম্পূর্ণ বিলুপ্তি, কি বলতো হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। বুঝতে পারছো, মানে এই পর্যায়ে এই যে নিউক্লিওলাস দেখতে পারতেছো, কোথাও কোথাও দেখতে পারতেছো না, আবরণ দেখতে পারতেছো, দেখতে পাচ্ছ না, কারণ কি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। দেখো তো এইটুকু যে বললাম সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। এই জিনিস যে আমি পড়াইলাম কারোর কোনো ডাউট আছে কিনা? হাবিবা বলছে ক্লিয়ার, বাকিরা? সালমা বলছে ক্লিয়ার, রাইসা ক্লিয়ার, সবাই মোটামুটি আমরা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, জান্নাতুল বলছে, কলি, রবিউল, সবাই ক্লিয়ার, ওকে। এবার দেখো অ্যানাফেজ কি বলতো হচ্ছে অ্যানাফেজ। এই অ্যানা মানে কি দেখো তো, অ্যানা মানে হচ্ছে গতি। এইখানে কি হয়, ওই যে দেখো নতুন দুইটা, দেখো এই যে খেয়াল করো ঘটনাটা যদি আমি এভাবে করে তোমাদেরকে একে একেই বুঝাই দিই সুন্দর করে। হ্যাঁ, ধরো এই যে এই যে ধরো এই যে তোমার হচ্ছে গিয়ে কি দুইটা ক্রোমোজোম হয়ে গেছিল, একটা অর্ধেক এই দিকে এরকম যাওয়া শুরু করবে, বাকি অর্ধেক হচ্ছে গিয়ে কি এই যে এই দিকে হচ্ছে গিয়ে এরকম যাওয়া হচ্ছে গিয়ে কি শুরু করবে। এবং ওরা যখন এই যে দুই মেরুর দিকে যাবে তখন ওদের এই যে সেন্ট্রোমিয়ার থাকবে সামনে আর বাহুগুলা থাকবে হচ্ছে পিছনে। এবং তখন না ওদেরকে বিভিন্ন আকার আকৃতিতে দেখা যাবে, কিরকম ওই যে ভি এর মতো দেখা যেতে পারে, এল, জে, আই এরকম দেখা যেতে পারে। কোনটার মানে কি এইটুকু পড়লেই হবে যে ভি মানে মেটাসেন্ট্রিক, সাব মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রো, আই মানে টেলোসেন্ট্রিক, এরকম হচ্ছে গিয়ে কি দেখাবে। বুঝতে পারছো? এবং খেয়াল করো এই যে মেরুতে যখন পৌঁছে যাবে তখনই সমাপ্তি হয়ে গেছে। ক্লিয়ার? আর এই দেখো টেলোফেজ পর্যায় পাইছো, এই টেলোফেজ পর্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, বাট তোমাদেরকে পড়া লাগবে না। কি বলতো, পড়া লাগবে না, কেন জানো, খালি একটা মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে কি প্রোফেজের উল্টা। কি বলতো হচ্ছে গিয়ে কি প্রোফেজের বিপরীত। তাহলে দেখো প্রোফেজে কি হয়েছিল, প্রোফেজে হচ্ছে গিয়ে কি জল বিয়োজন হয়েছিল, তাহলে এখানে কি জল যোজন হবে। প্রোফেজে নিউক্লিয়ার এনভেলাপ এবং তোমার হচ্ছে গিয়ে কি এগুলার কি আস্তে আস্তে বিলুপ্তি হয়েছিল, এবং এখানে পুনরায় কি বলতো হচ্ছে গিয়ে কি আবির্ভাব হচ্ছে গিয়ে কি হবে। সিম্পল, একদম সিম্পল পড়া, ঠিক আছে, একদম সিম্পল পড়া। কেউ এই জিনিসগুলো নিয়ে বেশি ওভারথিঙ্ক করবা না, ওভারথিঙ্ক করলে কিন্তু ভুল হবে। এবং দেখো তোমাদের এইখান থেকে তাহলে এবার কুইজ 2 দেখো ঢাকা বোর্ডে আসা, আমরা একটু করি কুইজটার প্র্যাকটিস। সেটা হচ্ছে গিয়ে কি এই যে স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চলের ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে আমরা কি বলি, দেখো মেটাফেজ, তাই না? মেটাফেজের সাথে কিসের নামের মিল আছে দেখো তো। এটা যদি কেউ ভুল, আরে এই যে ভুল করছে, তাও ক্যারিওকাইনোসিস তো পুরা নিউক্লিয়াসের বিভাজন, তোমরা এটা কেন দাগাচ্ছ? ক্রোমোজোমগুলা মাঝখানে চলে আসে কোন ফেজে, মেটাফেজে। আর এই ঘটনাটাকে কি বলা হয়, একটু কমন সেন্স কাজে লাগাও, একটু কমন সেন্স কাজে লাগাও। ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে মোটামুটি, সো আমি এন্ড করে দিচ্ছি। এটার অ্যান্সার হবে হচ্ছে মেটাকাইনেসিস। কি বলতো, মেটাকাইনেসিস। দেখো মেটাফেজে সবাই মাঝখানে বিষুবীয় অঞ্চল আসে, এই ঘটনাটাকে আমরা মেটাকাইনেসিস বলি। কি বলি বলতো, মেটাকাইনেসিস। বুঝতে পারছো কি বলি বলতো, মেটাকাইনেসিস। তো এটাই কি অ্যান্সার বলতো, এখানে কারেক্ট হচ্ছে কি অ্যান্সার। এবার আমি লিডার বোর্ডটা দেখি। ঐশী, সোহা, তারপর নুহা, তাসনিম, আফরা, সানজিদা, জান্নাতুল ফেরদৌস, ইমা, কলি, কেকা, কংগ্রাচুলেশনস। এই ঐশী, তুমি বলছিলা আসতে পারো নাই, ঠিক আছে, এই যে আসতে পারছো এবার, ঠিক আছে। এই যে ঐশী কিন্তু এবার চলে আসছে লিডার বোর্ডে, ঠিক আছে। ও আচ্ছা, রাইসা, ও সরি, রাইসা হচ্ছে গিয়ে কি করতে পারে না, আচ্ছা ঠিক আছে, রাইসাও চলে আসবে সামনে। দেখো বিগত বছরের প্রশ্ন, কোনটাকে গতি পর্যায় বলে? ওই যে গতি পর্যায় কোনটা বলতো হচ্ছে অ্যানাফেজ। তারপর দেখো মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এই যে নুহা বা তুবা তোমাদের হচ্ছে কি এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা, এবার আমি হচ্ছে গিয়ে কি চলে আসছি। দেখো মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা কি,
তার আগে আমরা একটু সাইটোকাইনোসিসটা বুঝি। সাইটোকাইনোসিস মানে কি? সাইটোকাইনোসিস মানে ধরো তাকাও, এই যে একটা কোষ, এই একটা কোষ, এর ভিতরে একটা নিউক্লিয়াস হয়েছে, সেইটার যখন তোমার ক্যারিওকাইনোসিস হয়েছে তখন এই যে খেয়াল করো কি হবে, একটা কোষের ভিতরে কি বলতো হচ্ছে গিয়ে কি দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তাই না? এই যে নিউক্লিয়াস 1 এবং কি নিউক্লিয়াস 2, রাইট? এইবার ক্যারিওকাইনোসিসের পরে সাইটোকাইনোসিসে কি, এই যে এই কোষটারই ঠিক মাঝ বরাবর, একদম মাঝ বরাবর কোষ প্লেট আছে। কি আছে বলতো? কোষ প্লেট। কি বলতো হচ্ছে কোষ প্লেট। তো এই দুই পাশের কোষ প্লেটগুলা মাঝখান বরাবর সামনের দিকে এসে একটা খাঁজের মতো তৈরি করে। এই খাঁজটা মিলে গেলেই কি হয়ে যাবে বলতো? দুইটা আলাদা আলাদা কোষ হচ্ছে তৈরি হয়ে যাবে। এটাকে আমরা কি বলি? সাইটোকাইনোসিস। এটাকে আমরা কি বলি? সাইটোকাইনোসিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইটোকাইনোসিসটা কিভাবে হয়। কিন্তু এখন তুমি একটা ঘটনা জাস্ট খালি চিন্তা করো। ধরো ঘটনাটা হচ্ছে এরকম, এই যে একটা কোষ, এই কোষের মধ্যে এই একটা নিউক্লিয়াস আছে, এই কোষটার ক্যারিওকাইনোসিস হয়েছে। কি হয়েছে বলতো হচ্ছে গিয়ে কি ক্যারিওকাইনোসিস হয়েছে। ক্যারিওকাইনোসিস হয়েছে। ক্যারিওকাইনোসিস হইলে কি হয় বলো তো? তোমরাই বলো। এই যে একটা কোষের ভিতরে দুইটা নিউক্লিয়াস, কয়টা নিউক্লিয়াস বলো তো হচ্ছে গিয়ে কি দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এরপরে কি সাইটোকাইনোসিস হওয়ার কথা না? বাট সাইটোকাইনোসিস হইল না। সাইটোকাইনোসিস কি বলতো? হইল না। এই যে সাইটোকাইনোসিস হইল না। সাইটোকাইনোসিস সাইটোকাইনোসিস হইল না। না হয় কি হইলো বলতো? আবার ক্যারিওকাইনোসিস হইল। কি বলতো? আবার কি হইল? ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস হইল। তখন কি বলতে পারবা? এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে আবার দুইটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস বিভক্ত হয়ে আবার কি দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে তখন কোষের ভিতরে এই যে একটা, দুইটা, তিনটা, এরকম কি চারটে এরকম নিউক্লিয়াস থাকবে। যদি আবার সাইটোকাইনোসিস না হয়, তাহলে আবার যদি ক্যারিওকাইনোসিস হয়, তাহলে নিউক্লিয়াসের সংখ্যা কি বলতো? বারবার বাড়তেই থাকবে না? এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। যে যখন একটা কোষের শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হয়, কোনো সাইটোকাইনোসিস হয় না, তখন একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকে এবং ওই ঘটনাটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলি। এবং এক্সাম্পলকে দেখো, ডাবের পানি যদি উদ্ভিদে এটা হয়, তখন সেই উদ্ভিদের কোষটাকে আমরা সিনোসাইটিক বলি, আর প্রাণী কোষে হলে সেটাকে আমরা প্লাজমোডিয়াম বলি। ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার? দেখো তো যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন আর হচ্ছে গিয়ে কি বলতো হচ্ছে গিয়ে কি জিনিস, ঠিক আছে? আরেকবার বুঝাবো? ওকে। ধরো একটা কোষ, সেই কোষের যখন ক্যারিওকাইনোসিস হয় তখন তার নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। এইবার তারপরে তার কি হওয়ার কথা? সাইটোকাইনোসিস হওয়ার কথা, রাইট? কারণ কি সাইটোকাইনোসিস হলে কি সাইটোপ্লাজম বিভাজন হবে। কিন্তু ধরো ক্যারিওকাইনোসিস হওয়ার পরে একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, বাট এখন তার কোনো কি হচ্ছে না, কোনো সাইটোকাইনোসিস হইল না। সাইটোকাইনোসিস না হয়ে তার আবার ক্যারিওকাইনোসিস হইল, তখন কি হবে? আবার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে আবার দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে আবার কি দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। তো মানে ফাইনালি একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস চলে আসবে না? এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। যে যদি কখনো কোনো কোষের শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হয়, কোনো সাইটোকাইনোসিস হয় না, তখন তার মধ্যে নিউক্লিয়াসের পরিমাণ আস্তে আস্তে কি বলতো? বাড়তে থাকে। এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। দেখো তো এবার সবাই ক্লিয়ার কিনা? মাহিম এবার ক্লিয়ার কিনা বলো তো? ওকে, ভেরি গুড, সব ক্লিয়ার। ঠিক আছে, সঞ্জিদা ক্লিয়ার, তারপর হচ্ছে গিয়ে কি রাইসা, দেখো তো এবার ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা জিনিসটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি। এবং এই দেখো এক্সাম্পল হচ্ছে কি দেওয়া আছে। ঠিক আছে, সাইটোকাইনেসিস কেন হয় না? এই দেখো, এই যে চমৎকার প্রশ্ন, রাইসা একটা প্রশ্ন করছে, দেখো কেন হচ্ছে না। অনেক সময় ধরো এই যে কোষের এই যদি প্রাচীরগুলা অনেক মোটা থাকে, বুঝতে পারছো? এই প্রাচীর যদি অনেক মোটা থাকে তখন কোষ প্লেট তৈরি হইতে পারে না, এবং তখন হচ্ছে গিয়ে কি এটার সাইটোকাইনোসিস হয় না। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, খুবই ভালো লাগছে কোশ্চেনটা, যে কেন সাইটোকাইনোসিস হয় না। যদি কারোর কোষ প্রাচীর এরকম মোটা থাকে, কোষ প্রাচীর যাদের মোটা থাকে তাদের এই যে কোষ প্রাচীরটা মাঝখান থেকে কোষ প্লেট তৈরি করে বিভক্ত হয়ে যেতে পারে না। বুঝতে পারছো? খুবই সুন্দর একটা কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এটা আমরা গেল। এবার দেখো মাইটোসিসের গুরুত্ব। দেখো এইগুলো না জাস্ট খালি একবার রিডিং। দৈহিক গঠন এবং বৃদ্ধি করতে সাহায্য করে,
তোমার বংশবৃদ্ধি, যেমন দেখো এই যে খেয়াল করি যে ক্ল্যামাইডোমোনাস নামে একটা হচ্ছে গিয়ে কি যে ব্যাকটেরিয়া মনে হয় এটা, এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি কে করে বলো তো? মাইটোসিস, কোষ বিভাজন। জননাঙ্গ সৃষ্টি এবং জননাঙ্গের কোষের সংখ্যা বৃদ্ধি কে করে? মাইটোসিস করে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি বলতো? ভারসাম্য হচ্ছে কি রক্ষা করে। ক্রোমোজোমের সমতা রক্ষা করে। সমতা মানে কি বলতো? ওই যে মাতৃকোষে যতগুলা ক্রোমোজোম কি বলতো হচ্ছে গিয়ে কি নতুন অপত্য কোষে কি বলতো? অপত্য মানে নতুন কোষ, অপত্য কোষেও কি বলতো? সেম নাম্বার অফ কি বলতো? ক্রোমোজোম। তার মানে কি একটা সমতা রক্ষা হচ্ছে না এইটা? ক্ষতস্থান পূরণ করে, ক্রমাগত ক্ষয় পূরণ করে, পুনরুৎপাদন করে। পুনরুৎপাদন মানে কি বলতো? নতুন নতুন করে তৈরি করা। যেমন দেখো যে মানুষের লোহিত রক্ত কণিকা যে তৈরি হয় অস্থিমজ্জা থেকে, কোন প্রক্রিয়ায়? মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখে এই যে, কারণ কি মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম, তার মানে কি বৈশিষ্ট্য কি রাখবে বলতো? স্থিতিশীল হচ্ছে গিয়ে কি রাখবে। এবং তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কিছু কুফল হচ্ছে গিয়ে কি আছে, এখন আমরা ওইটাই হচ্ছে গিয়ে কি পড়াশোনা করব। ঠিক আছে, দেখো মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স বোঝার আগে, এইটা বোঝার আগে আমাদেরকে আগে এইটুকু বুঝতে হবে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হয়। অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত মাইটোসিস, বুঝতে পারছো? সবার আগে এইটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, খেয়াল করো। মাইটোসিস ক্ষতস্থান কিভাবে পূরণ করে? আল্লাহ তোমার এখানে কেটে গেল, তার মানে কি কোষগুলো নষ্ট হয়ে গেছে না? তাহলে পাশের কোষগুলো মাইটোসিস করে করেই তো ওই জায়গাটা পূরণ করে ফেলবে, ওই ক্ষতস্থানের নতুন কোষগুলো তৈরি করবে। বুঝতে পারছো? তো ধরো যে কোনো একটা কোষ, ধরো এই একটা কোষ, যে কোনো কোষের ভিতরে বুঝছো দুইটা কেমিক্যাল থাকে অ্যাটলিস্ট, মানে অনেকগুলো থাকে, তার মধ্যে দুইটা কেমিক্যাল নিয়ে আজকে আমরা এখন একটু আলোচনা করব। তো এর মধ্যে দেখো খেয়াল করো একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম কি? P53 প্রোটিন। এই P53 প্রোটিনের কাজ কি জানো? এই P53 প্রোটিনের কাজ হচ্ছে গিয়ে কি কোষ বিভাজনে বাধা দেওয়া। কি বলতো? হচ্ছে গিয়ে কি কোষ বিভাজনে বাধা প্রদান করা। ঠিক আছে, আবার কোষের ভিতরে আরেকটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটার নাম কি জানো? সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই কেমিক্যালটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে গিয়ে কি কোষ বিভাজনে, ঠিক আছে, সহায়তা করা। কি বলতো? হচ্ছে গিয়ে কি সহায়তা করা। তাহলে বুঝতে পারছো? দেখো একটা কেমিক্যালের কাজ কোষ বিভাজনে বাধা দেওয়া, আরেকটা কেমিক্যালের কাজ কোষ বিভাজনে সহায়তা করা, এবং এই দুইটা কেমিক্যাল আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যেই কথার কথা আছে। কোনো একটা কারণে এই P53 প্রোটিন এইটা যদি নষ্ট হয়ে যায়, তার মানে তখন কোষটাকে বিভাজিত হইতে কেউ আর বাধা দিচ্ছে না। অথবা আমাদের বডিতে প্রত্যেকটা কোষের ভিতরে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের পরিমাণ যদি বেড়ে যায়, তখন কোষগুলা অনিয়ন্ত্রিত আকারে কি বলতো হচ্ছে কি বাড়া শুরু করে। আর অনিয়ন্ত্রিত আকারে যখন কোষ বিভাজন হবে, তখন ওই জায়গায় একটা কি বলতো কোষের একটা কি গুচ্ছ তৈরি হবে। ওই কোষের গুচ্ছটাই কি বলতো হচ্ছে গিয়ে কি আমার টিউমার। বুঝতে পারছো? ওই কোষের গুচ্ছটাকে আমরা একদম সাধারণ কথায় ভাষায় কি নামে ডাকি বলতো হচ্ছে গিয়ে কি টিউমার নামে হচ্ছে গিয়ে কি ডাকি। তো টিউমারের কাহিনীটা বুঝতে পারছো যে টিউমারটা হচ্ছে একটা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল হিসেবে হয়। এবং কেন হয়? ওই যে কোনো কারণে যদি কোষের P53 প্রোটিনটা নষ্ট হয়ে যায় বা ওইখানে সিডিকের পরিমাণ যদি বেড়ে যায়, তখন এই অনিয়ন্ত্রিত আকারে কোষের বিভাজনটা হয়, এবং যার কারণে, ঠিক আছে, আসতেছি মনির আসতেছি, ঠিক আছে, এবং যার কারণে তোমার হচ্ছে গিয়ে কি কোষের একটা গুচ্ছ তৈরি হয়, সেটাকে আমরা টিউমার বলি। এবার ধরো তোমার হাতে বা কারোর হাতে এখানে একটা টিউমার হয়েছে, ওই টিউমারটা বডির সব জায়গায় ছড়াই গেছে, ছড়াই যাওয়ার প্রক্রিয়াকে বলে মেটাস্টেসিস। আর যদি টিউমারটা বডির সব জায়গায় ছড়াই যায়, তখনই সেটা হচ্ছে গিয়ে ক্যান্সার। সব টিউমার কিন্তু ছড়াইতে পারে না। যদি ছড়াই যায়, ধরো টিউমারটা এখানে হয়েছিল, এবার ওই কোষগুলো সারা বডিতে ছড়াই গেছে, ওই প্রক্রিয়াকে বলা হয় মেটাস্টেসিস। আর তখন ওই টিউমারটাকে আমরা কি নামে রাখতে পারি বলতো? ক্যান্সার হিসেবে রাখতে পারি। তবে হ্যাঁ, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বাট মোটামুটি এইটুকুই তোমাদের জানলাই হচ্ছে কি হবে। তো কি বললাম যে আমাদের কোষের মধ্যে P53 নামক প্রোটিন থাকে। এই প্রোটিনটা কোনো কারণে যদি এই প্রোটিনের কাজ কি কোষ বিভাজনে বাধা দেওয়া। আবার একটা
একটা কেমিক্যাল থাকে, নাম হচ্ছে সিডিকে। এর কাজ হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা। তো কোনো কারণে এই P53 প্রোটিন যদি নষ্ট হয়ে যায় বা সিডিকের পরিমাণ যদি বেড়ে যায়, তখন কোষগুলো অনিয়ন্ত্রিত আকারে বাড়তে থাকে এবং তখন একটা কোষগুচ্ছ তৈরি হয়, সেটাকে আমরা টিউমার বলি। আর ওইটা যদি বডির সব জায়গায় ছড়ায় যায়, তখন সেটাকে আমরা ক্যান্সার বলতে পারি। দেখো তো আমাদের মোটামুটি সবার ক্লিয়ার কিনা এইটুকু? দেখো তো এইটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবার তুমি কিভাবে বুঝবা যে তোমার বডিতে এরকম একটা কোষগুচ্ছ তৈরি হয়েছে, বাট সেটা কি টিউমার না? বুঝতে পারছো? সব কোষগুচ্ছই যে টিউমার, ব্যাপারটা এরকম না। তো এইটা বোঝার জন্যই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কি মাইটোটিক ইন্ডেক্স। ঠিক আছে, মাইটোটিক ইন্ডেক্স কি দেখো, এই যে মাইটোটিক ইন্ডেক্সকে আমরা এমআই দিয়ে লিখতে পারি, ইজ ইকুয়াল টু মাইটোসিস মাইটোসিস হওয়া কোষ ডিভাইডেড বাই মোট কোষ। কি বলতো হচ্ছে মোট কোষ। ঠিক আছে, জিনিসটা কিরকম? ধরো তোমার হাতের একটা জায়গায় এরকম এরকম ফুলে গেছে, তখন তুমি সবার আগে দেখতে হবে যে ওইখানে মোট কতগুলা কোষ আছে, এগুলা বের করা যায় স্ক্যানিং করে। এরপরে দেখতে হবে ওই জায়গায় কতগুলা কোষের এরকম মাইটোসিস হচ্ছে, একটা ভ্যালু তুমি পাবা, এরকম এক্স একটা ভ্যালু তুমি হচ্ছে গিয়ে কি পাবা। ঠিক আছে, এইটার সাথে তুমি বডির অন্যান্য জায়গায় ধরো ঠিক ওইটুকু আয়তন আছে এরকম একটা সাধারণ জায়গায় তুমি তুলনা করবা। ধরো যে হাতের এই জায়গায় তুলনা করলা, আর একটা হাতে তুলনা করে ওই জায়গাটার তুমি কি করবা বলো তো হচ্ছে গিয়ে কি এমআই বের করবা। এমআই বের করে তুমি দেখতে পারবা যে এইখানে মাইটোসিস হওয়া কোষের সংখ্যা অনেক বেশি, এই জন্য এমআই এর পরিমাণকে অনেক বেশি। তার মানে এইখানে এটা কি বলতো সাধারণ বিভাজন না, অবশ্যই এটা একটা অ্যাবনর্মাল বিভাজন। আর যেই জায়গায় মাইটোটিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকে, মানে মাইটোসিস হওয়া কোষের পরিমাণ কম থাকে, সেই জায়গাটা কি বলতো সাধারণ অবস্থা। তো এইভাবে করে আমরা বের করতে পারি যে কোনটা হচ্ছে আমাদের টিউমার আর কোনটা হচ্ছে গিয়ে কি টিউমার না। যেমন তুমি যদি মাথায় বাড়ি খাও, তোমার মাথা এখানে ফুলে যাবে না? ওই জায়গায় তো ফুলে গেছে, তাহলে তুমি ওইটার কি টিউমার বলবা না। টিউমার বের করার জন্য আমাদেরকে এই এমআইটা বের করতে হয়, যে যেই জায়গায় টিউমার আছে ওইখানে মোট কতগুলা কোষ আছে এবং কতগুলা কোষের মাইটোসিস হচ্ছে, এর অনুপাত, আর তার সাথে একটা নর্মাল অন্যান্য জায়গার হচ্ছে অনুপাত। বুঝতে পারছো? তারপর কম্পেয়ার করে আমরা বের করি। তো আমরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারলাম এই জিনিসটা। এবার দেখো ওই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল টিউমার এবং ক্যান্সার। ওই দেখো P53 প্রোটিন সাধারণত কোষকে বিভাজনে বাধা দেয়। এটা ডিফেক্টিভ হলে বা নষ্ট হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তখন ক্যান্সার হয়। এই যে এইটা ডিফেক্টিভ বা সিডিকে যদি বেড়ে যায়, দেখো আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস বলছি, ক্লিয়ার? আর দেখো যে পুষ্টির অভাবে যদি কোষ মারা যায় সেটাকে আমরা নেক্রোসিস বলি, আর কোষের জেনেটিক মৃত্যুকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। এই জেনেটিক মৃত্যু কি জিনিস? লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। 120 দিন পর লোহিত রক্তকণিকা মারা যায়। কি তোমার উপর রাগ করে মারা যায়? তুমি বকা দিছো তাই মারা যায়? তাহলে কেন মারা যায়? অটোমেটিক মারা যায়। ওর জীবনটা ওইভাবেই তৈরি যে 120 দিন পরে অটোমেটিক ওর বডির ভেতরে সবকিছু কি বলতো কাজ করা অফ করে দিবে। এই যে এই টাইপের মৃত্যুকে আমরা কি বলি বলতো জেনেটিক মৃত্যু বলি বা অ্যাপোপ্টোসিস হচ্ছে আমরা বলে থাকি। আর তোমার হাতে অ্যাসিড পড়লে এই জায়গার কোষগুলো নষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা কি বলি বলতো নেক্রোসিস বলি। তো দেখো এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, দেখো তাকে ওই যে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে, দেখো টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো অনকোজেনেসিস। আর কোষচক্র বিনষ্টকারী বা টিউমার তৈরিকারী একটা জিন আছে, ঠিক আছে, এটা অনকোজিন। এমআই করার টেস্টের নামই এমআই, ওই টেস্টের নামই হচ্ছে এমআই। এটা হিস্টোপ্যাথোলজি একটা টেস্ট করে, এটা নাম, এটা মানে হিস্টোপ্যাথোলজি, মানে পুরো টেস্টের নাম হচ্ছে হিস্টোপ্যাথোলজি। বুঝতে পারছো? ক্লিয়ার? না, নেক্রোসিস কি? নেক্রোসিস কেন মাইটোকন্ড্রিয়া হবে? নেক্রোসিস মানে কি তোমার হাতে কেমিক্যাল পড়ছে, আগুনে পুড়ে গেছে, ওইটা হচ্ছে গিয়ে কি নেক্রোসিস। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরিতে উৎসাহ করে তাদেরকে আমরা মিউটাজেন বলি। মিউটাজেনিক পদার্থই কার্সিনোজেনিক হয়, মানে কি ক্যান্সার তৈরি করতে পারে। দেখছো দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে আমরা মেটাস্টেসিস বলে থাকি। এই যে এই জিনিসটা কিন্তু লাগে, হ্যাঁ। আর একবার টিউমার মেটাস্টেসিস হয়ে গেলে মোটামুটি 99% ক্ষেত্রে সেটা ক্যান্সারে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে কি, তাহলে দেখো তো এই যে আমি পড়াইলাম, কারোর কোনো এখানে প্রশ্ন আছে কিনা, কোনো ডাউট আছে কিনা, কোনো জানার কোনো আলাদা কোনো জায়গা আছে কিনা আমাকে একটু জানাও তো, একটু আমাকে জানাও যে আর কারোর কোনো ডাউটের জায়গা আছে কিনা বা কোনো কিছু। ওকে, ক্লিয়ার সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এবার আমরা কিছু তাহলে প্রশ্ন সলভ করি। কুইজ 3 দেখি তো, কুইজ 3টা আমরা পারি কিনা সবাই।
জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? জেনেটিক মৃত্যু, মানে জেনেটিক মানে অটোমেটিক মারা যাচ্ছে, অটোমেটিক মারা যাচ্ছে। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, খুব কম টাইমে এবার সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে, আমি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করতেছি। 1 2 3 4 4.5 অ্যান্ড 5 শেষ। কি হবে এটা বলো তো? হচ্ছে অ্যাপোপ্টোসিস। কি? অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস মানে কি ছিল বলো তো? ওই যে কোনো কেমিক্যাল বা পুষ্টির অভাবে মারা যাওয়া, বুঝতে পারছো? পুষ্টি বা কেমিক্যালের কারণে মারা যাওয়া। সো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখি আমরা একটু লিডারবোর্ডটা। নুহা, সানজিদা, আফরা, ঐশী, জান্নাতুল ফেরদৌস, হাইফা, শাওন, সোহা, জান্নাত, তাসনিম, কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে। মাইটোসিস কোষের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবারগুলো অদৃশ্য হয়ে যায়? যে স্পিন্ডল ফাইবার আবার অদৃশ্য হয়ে যায় কোনটাতে বলতো? হচ্ছে কি টেলোফেজে। কোথায় বলতো? হচ্ছে কি টেলোফেজে। কোন উপপর্যায়ে ডিএনএর অনুলিপন ঘটে? কোনটাতে বলতো? ডিএনএর অনুলিপন কিন্তু ঘটে হচ্ছে যে ইন্টারফেজে। কোথায় বলতো? হচ্ছে কি ইন্টারফেজে। ঠিক আছে। না, বাসায় বসে টিউমার বুঝতে পারবে না, হিস্টোপ্যাথোলজি করতে হবে আলিভা। ঠিক আছে। নিচের কোনটিতে মাইটোসিস হচ্ছে গিয়ে কি ঘটে? দেখো, এই যে মাইটোসিস ঘটে কোন জায়গায়? এই যে প্লাজমোডিয়ামে। কারণ এগুলোতে সব কি বলতো? অ্যামাইটোসিস হয়। এগুলোতে কি হয় বলতো? হচ্ছে গিয়ে কি অ্যামাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে? মানে মাঝখান বরাবর। কি বলতো? হচ্ছে মেটাফেজে। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? কি বলতো? পানি বিয়োজন ঘটে। কি অ্যান্সার? হচ্ছে গিয়ে কি প্রোফেজে। কুমিল্লা বোর্ডে। এবার দেখো, প্রদত্ত ইয়ের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র বিদ্যমান থাকে? যে কোন কোন ধাপে, দেখো একটা আর কোন না, কিন্তু কোন কোন ধাপে। এটা কি মাইটোসিস না? এটা কি মাইটোসিস। তাহলে মাইটোসিসের স্পিন্ডল যন্ত্র থাকে কোথায় কোথায় মনে আছে? প্রোমেটাফেজে, তারপর কি মেটাফেজ, এবং তারপর হচ্ছে অ্যানাফেজ। এই 3টা ফেজেরই বর্ণনা দিতে হবে, বুঝতে পারছো? একটা দিলে হবে না। কারণ কি মেটাফেজ, অ্যানাফেজ এই 3টা দশাইতেই কি থাকে বলতো? স্পিন্ডল যন্ত্র হচ্ছে দৃশ্যমান থাকে। সবাই কি বুঝতে পারছো এটার অ্যান্সার কি হবে? দেখছো, একটা না কিন্তু 2টা। কোন কোন ধাপে, বুঝতে পারছো? এই কোশ্চেনটা বুঝতে পারছো? দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ডের খুবই ট্রিকি একটা কোশ্চেন, 25 সালে আসা, মানে গত বছর আসা। দেখো তো বুঝতে পারছো কিনা। দেখো, খেয়াল করো, জাইগট হচ্ছে ডিপ্লয়েড, সেইখান থেকে ডিপ্লয়েড একটা হচ্ছে গিয়ে কি জীব তৈরি হয়েছে। তার মানে এইখানে এইটুকু হচ্ছে মাইটোসিস। এই যে এমটা হচ্ছে মাইটোসিস। আবার 2n থেকে জনন কোষ হচ্ছে n, তাই না? তার মানে এটা হচ্ছে গিয়ে কি মিওসিস। তো কি বলছে দেখো, উদ্দীপকের এম বিভাজনের পর্যায়গুলা চিহ্নিত করো। উদ্দীপকের এম মানে কি মাইটোসিসের সবগুলা পর্যায় লিখতে হবে। কি বলতো? হচ্ছে গিয়ে কি সব পর্যায় হচ্ছে গিয়ে এখানে লিখতে হবে ক্যারিওকাইনোসিসের। বুঝতে পারছো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখছো কত বড় সিলেট বোর্ডের এই কোশ্চেনটা। আর উদ্দীপকে এম এবং এন এর বিভাজনের পার্থক্য লেখো, মানে কি মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। এটা আমরা একদম ক্লাসের শেষে ডিসকাশন করব, আগে মিওসিসটা পড়তে হবে তার জন্য। উদ্দীপকের এম এর তৃতীয় দশার চিত্র লেখো। যে এটা কি মাইটোসিস, তৃতীয় দশা কোনটা বলো তো? মেটাফেজ। মেটাফেজের চিত্র আমরা পারবো না সবাই, মেটাফেজের ছবি আমরা সবাই পারবো না। অবশ্যই পারবো। সবগুলো ক্রোমোজোম মাঝখানে, তাই না? মোটা, খাটো, এবং কি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এবং এর আবরণটা কি বিলুপ্ত। উদ্দীপকের এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজনের চতুর্থ ধাপ। এই যে এই যে 2n থেকে 2n, দেখো আমি খালি এইটুকু দেখি, 2n থেকে 2n মানে কি ক্রোমোজোম সেম, তার মানে কি মাইটোসিস। চতুর্থ ধাপ কোনটা? অ্যানাফেজ। কি বলতো? হচ্ছে গিয়ে কি অ্যানাফেজ। আই গেস পারবো আমরা। তারপর দেখো, কোষ বংশগতিবিদ ডক্টর নাসরিন পিয়াজের মূল এবং পরাগধানীতে স্লাইডে পর্যবেক্ষণ করে দেখলেন মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোমের সংখ্যা পরাগধানী কোষের ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ। তো মানে মূলে ছিল হচ্ছে টুয়াইস n, আর পরাগধানীতে ছিল হচ্ছে গিয়ে কি n। তো খেয়াল করো, উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখা, মানে কি এই যে 2n কোথায় হয়? মাইটোসিসে। কি বলতো? হচ্ছে গিয়ে কি মাইটোসিসে। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো যে আমরা পড়ছি,
ওইটা পড়লেই লিখলেই হয়ে যাবে। দেখো কুমিল্লা বোর্ডে আসা কোশ্চেন দেখছো। তারপরে দেখো কোষ বিভাজনে পি, দেখো খেয়াল করো এইখানে পিতে ক্রোমোজোম এবং গুণাগুণ সেম থাকে আর এইখানে পরিবর্তন ঘটে। পি দ্বারা নির্দেশিত প্রক্রিয়া নিউক্লিয়াসের বিভাজনের শেষ ধাপটা লেখো। পিতে কি মাইটোসিস, এর শেষ ধাপ কোনটা? টেলোফেজ। কি বলতো হচ্ছে কি টেলোফেজ, তাই না? তাহলে আমাদের টেলোফেজ পর্যায়ের সব ডিটেলস হচ্ছে কি ছবি সহ এখানে লিখে ফেলতে হবে। তো টেলোফেজটা কি প্রোফেজের উল্টাটাই। এইবার মিওসিস, কি বলতো মিওসিস। তো মিওসিসটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু বেসিক কিছু জিনিস একটু বুঝাই নিব, ঠিক আছে? তাহলে আমাদের মিওসিস বুঝতে বা পড়তে অনেক সুবিধা হচ্ছে গিয়ে কি হবে, ঠিক আছে? তো খেয়াল করো মিওসিস, কি বলতো হচ্ছে মিওসিস। হ্যাঁ, এই যে মিওসিস, আমরা সবাই কিন্তু জানি যে মিওসিস কোষ বিভাজন হচ্ছে সেই কোষ বিভাজন যেখানে একটা কোষ বিভাজিত হয়ে 4টা নতুন কোষ তৈরি করে এবং নতুন কোষগুলাতে, কি বলতো, নতুন কোষগুলাতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের কি থাকে বলতো, অর্ধেক পরিমাণ বিদ্যমান থাকে। দেখো তো এইটুকু জিনিস আমরা সবাই কি জানি না? এখন আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি যে মিওসিসটা 2 ধাপে হয়। কি কি? একটা হচ্ছে মিওসিস 1, আরেকটা কি বলতো হচ্ছে মিওসিস 2। দেখো তো এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি কি জানি না? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি কি জানি না? হ্যাঁ, এবং আমরা ছোটবেলায় কিন্তু এইটুকুও পড়ছি যে মিওসিস 1, 2 এটা একদম মাইটোসিসের মতো। কি বলতো হচ্ছে গিয়ে কি এটা একদম এটা একদম মাইটোসিসের মতো, তাই না? তাহলে মিওসিস 2টা যদি মাইটোসিসের মতো হয় তার মানে এইখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কি বলতো হচ্ছে গিয়ে কি ক্রোমোজোমের, ঠিক আছে, কোনো কি হয় না বলতো, কোনো পরিবর্তন হয় না। দেখো তো জিনিসটা তোমরা সবাই ধরতে পারছো কিনা দেখো তো। তাহলে আমরা যে অ্যাকচুয়ালি বলতেছিলাম যে মিওসিসে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, মিওসিসে কি বলতো ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, ওটা কোথায় পায় বলতো? মিওসিস 1-এ নাকি মিওসিস 2-তে বলতো? তাহলে আমরা যে একটা কথা বারবার বলি যে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হ্রাস পায়? এই যে নুহা, সানজিদা সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে। এই ঐশী কেবল কি লিখলাম যে মিওসিস 2টা ওইটা পুরো মাইটোসিসের মতো, তার মানে ওইখানে কোনো ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বৃদ্ধি হয় না, এখানে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তার মানে ক্রোমোজোমের সংখ্যা যে হ্রাস পায় সেটা কোথায় বলতো? মিওসিস 1-এ। তাহলে মিওসিস 1টাই হচ্ছে গিয়ে কি সেই ধাপ যেখানে কি হচ্ছে বলতো ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইটুকু কিন্তু আমরা মোটামুটি হচ্ছে গিয়ে কি বুঝলাম, তাই তো? এইবার দেখো যেই জিনিসটা আমাদের নেক্সট হচ্ছে বোঝা লাগবে সেটা হচ্ছে গিয়ে কি মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, মানে কোন জায়গায় হয়, কোথায় হয়, কোথায় হয়, কোথায় হয়। দেখো একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ধরো 2টা সিনারিও আমরা চিন্তা করব। কয়টা সিনারিও বলো তো? 2টা সিনারিও। কিরকম 2টা সিনারিও? ধরো একটা উদ্ভিদ, তার বাবা সেও ডিপ্লয়েড, তার মা সেও হচ্ছে গিয়ে কি ডিপ্লয়েড, মানে উন্নত জীব। এরা কি বলতো? উন্নত জীব। এরা কি বলতো? উন্নত জীব। তাহলে এদের ক্ষেত্রে কি হয় বলতো? এদের ক্ষেত্রে এই যে 2n থেকে ফার্স্টে n হয়, এই 2n থেকে ফার্স্টে কি n হয়, তাই না? কোন প্রক্রিয়ায় হচ্ছে? মিওসিস প্রক্রিয়া। কি বলতো হচ্ছে? মিওসিস প্রক্রিয়ায়, তাই না? মিওসিস প্রক্রিয়ায়। এরপরে এই n আর এই n এরা কি বলতো আবার মিলে যায়, মিলে যেয়ে কি বলতো ডিপ্লয়েড কি তৈরি করে? একটা জাইগোট তৈরি করে। একটা ডিপ্লয়েড কি বলতো? জাইগোট তৈরি করে, তাই না? জাইগোট তৈরি করে। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? তার মানে যারা উন্নত জীব, যারা কি জীব বলতো হচ্ছে? উন্নত জীব। যারা উন্নত জীব
তাদের ক্ষেত্রে আমার কিন্তু মিওসিসটা হচ্ছে জাইগোট তৈরি হওয়ার আগে। জাইগোট তৈরি হওয়ার আগে কোন জীব বলতো? উন্নত। বাট প্রশ্ন হচ্ছে ধরো অনুন্নত জীব, কি বলতো হচ্ছে অনুন্নত, কি বলতো অনুন্নত জীব। অনুন্নত জীব ওই ক্ষেত্রে ওর বাবা হ্যাপ্লয়েড, আবার ওর মাও কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি হ্যাপ্লয়েড। তাহলে প্রশ্ন হচ্ছে এইবার এদের ক্ষেত্রে মিওসিসটা কোথায়, কখন, কিভাবে হবে তোমরাই বলো। এদের ক্ষেত্রে মিওসিসগুলা কিভাবে হবে তোমরাই বলো। এদের ক্ষেত্রে কি আগে কি এই যে এন থেকে কি n/2 হবে, এন থেকে কি n/2 হবে, এরকম হবে নাকি? এরকম হবে? কোনোদিন শুনছো যে ক্রোমোজোম সংখ্যা n/2 হইছে? এরকম শুনছো? না, এরকম কোনোদিন শুনো নাই। কেন জানো? কারণ এরকম হয় না। তো এদের ক্ষেত্রে হয় কি জানো, এই বাবা আর মার কোষগুলা সরাসরি মিলিত হবে, সরাসরি মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। ডিপ্লয়েড কি তৈরি করবে? একটা জাইগোট তৈরি করবে। এইবার এই জাইগোটের কি হবে জানো? এই জাইগোটের হচ্ছে মিওসিস হবে। মিওসিস হয়ে এন 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 এন, তার মানে এইবার মিওসিস হচ্ছে জাইগোট তৈরি হওয়ার পরে। বুঝতে পারছো? দেখো এই একটা ছোট্ট জিনিসই তোমাদেরকে আমি এতক্ষণ ধরে হচ্ছে গিয়ে কি বুঝাইতে চাচ্ছিলাম, যে উন্নত জীবে মিওসিস হয় জাইগোট তৈরি হওয়ার আগে, আর অনুন্নত জীবে মিওসিস হয় কি বলতো? জাইগোট তৈরি হওয়ার পরে। এবং নর্মালি কোথায় হয়? জনন মাতৃকোষে। কি বলতো হচ্ছে গিয়ে কি জনন মাতৃকোষে এগুলো হয়। দেখো জনন মাতৃকোষে এটা হয়, তাই না? দেখছো যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। ক্লিয়ার? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো সবাই, যে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, যে উন্নত জীবে মিওসিস হয় জাইগোট তৈরি হওয়ার আগে, আর অনুন্নত জীবে জাইগোট তৈরি হওয়ার পরে। ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার দেখো মিওসিসের ধাপ, কি বলতো? ধাপ। দেখো আমরা কি জানি যে মিওসিসের দুইটা ধাপে হয়, একটা হচ্ছে মিওসিস 1, আরেকটা কি বলতো? মিওসিস 2, তাই না? এছাড়া আমরা কি জানি দেখো তো, কোষ বিভাজন হওয়ার আগে একটা প্রস্তুতিমূলক কাজ করে নিতে হয়, সেটাকে আমরা কি বলি? ইন্টারফেজ। কি বলি বলতো? ইন্টারফেজ, তাই না? তার মানে মিওসিস কোষ বিভাজন কিভাবে হবে? যেই কোষটা বিভক্ত হবে সবার ফার্স্টে তার ইন্টারফেজ হবে, ইন্টারফেজের পরে মিওসিস 1 হবে। মিওসিস 1 হওয়ার পরে একটা রেস্ট নিবে। কি নিবে বলতো? একটা রেস্ট নিবে, একটু রেস্ট নিবে। সেই রেস্টের নাম কি? ইন্টারকাইনেসিস। কি বলতো? ইন্টারকাইনেসিস, রেস্ট নিবে। তারপরে মিওসিস 2 হচ্ছে কি হওয়ার মাধ্যমে কি করবে বলতো? পুরা চক্রটা সম্পন্ন করবে। ঠিক আছে? উন্নত আর অনুন্নত জীব, তুমি এটা জানো না রাইসা? এটা তো ছোটবেলার পড়া। যারা আদিকোষী প্রোক্যারিওটিক তারা হচ্ছে অনুন্নত। ঠিক আছে? আদিকোষী কারা কারা? ওই যে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে গিয়ে কি শৈবাল, ছত্রাক, এরা হচ্ছে গিয়ে কি আদিকোষী। ঠিক আছে? আর উন্নত কারা? উন্নত ধরে যে মানুষ উন্নত, গাছপালা হচ্ছে গিয়ে কি উন্নত। ঠিক আছে? এটা তো ছোটবেলার পড়া, যে আমরা উন্নত আর অনুন্নত কিভাবে চিনি, যে উন্নত মানে যারা প্রকৃত কোষী, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, আর অনুন্নত কারা? যারা আদিকোষী। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো, যে কি মিওসিসের ফ্লোচার্টটা কি? ইন্টারফেস, তারপর মিওসিস 1, তারপরে ইন্টারকাইনেসিস, তারপরে মিওসিস 2। এইবার দেখো তো পড়াটা আমাদের জন্য আমাদের জন্য ইজি লাগে কিনা, যে এই যে মিওসিস, কি বলতো? এই যে মিওসিস, এই মিওসিসে কি হয় বলতো? সবার ফার্স্টে যেই কোষটা বিভক্ত হবে তার ইন্টারফেস হবে, প্রস্তুতি নেবে, তারপরে মিওসিস 1 সম্পন্ন করবে, তারপরে ইন্টারকাইনেসিস মানে একটা রেস্ট নেবে, তারপরে মিওসিস 2 হবে। ঠিক আছে? এবং দেখো এই মিওসিস 2টা আমরা কোনো কিছুই পড়বো না, কারণ এটা সেম কার মতো বলতো? মাইটোসিসের মতো। তাহলে আমাদের আজকে পড়া কি? মিওসিস শুধুমাত্র 1। দেখো মিওসিস 1-এর 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা। এখানে কিন্তু প্রোমেটাফেজ নাই। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা এর প্রোফেজের আবার 5টা উপদশা আছে। কি বলতো? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেস। এটাকে আমরা সংক্ষেপে LGPDD এটা দিয়ে মনে রাখতে পারি, LGPDD। তার মানে এখানে ঘটনাটা কি হয় বলতো? কোনো একটা কোষ, এই যে ধরো কোনো একটা কোষ, এই কোষটার যদি মিওসিস কোষ বিভাজন হয়, তাহলে সবার ফার্স্টে এটার ইন্টারফেজ হবে। গেল, ইন্টারফেজ হওয়ার পরে কি হবে বলতো? মিওসিস 1-এ ঢুকবে। মিওসিস 1-এর সবার ফার্স্টে যাবে প্রোফেজ 1-এ।
মিওসিস ওয়ানের সবার ফার্স্টে যাবে কোথায়? প্রোফেজ ওয়ানে। প্রোফেজ ওয়ানে যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এই সবগুলা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে তারপর তার কি হবে? মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, এটা কমপ্লিট। এরপরে সে একটু রেস্ট নিবে, কি? ইন্টারকাইনেসিস। তারপরে সে আবার মিওসিস টুটা হচ্ছে ফলো করবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো পুরা জিনিসটা আমরা এখন আমাদের মাথার মধ্যে, হাতের মধ্যে নিয়ে আসতে পারছে কিনা, যে কিভাবে পুরো ঘটনাটা ঘটবে। দেখো তো ক্লিয়ার? রাইসা ক্লিয়ার? বাকিরা সবাই একটু কমেন্ট বক্সে জানাও। ওকে, সবাই আমরা হচ্ছে ক্লিয়ার। এবং আজকে না আমাদের এত কিছু পড়া লাগবে না, জানো? আমাদের আজকে খালি পড়া কি? মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের যে 5টা উপধাপ আছে না, এই 5টা উপধাপ শুধুমাত্র এইটুকু পড়লেই আমাদের আজকে হয়ে যাবে, আর কিচ্ছু আমাদের লাগবে না। তো দেখো, খেয়াল করো, এই যে, আচ্ছা তার আগে কুইজ নাম্বার 4 দেখো তো, কোনটাতে মিওসিস ঘটে? দেখো তো, একটু অ্যান্সার দাও তো, কোন জায়গায় মিওসিস ঘটে? দেখো আমি কিন্তু লিখেও দিছিলাম, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমি লিখেও দিছি, ঠিক আছে? কেউ কিন্তু জনন কোষ অ্যাটলিস্ট বলবো না, অ্যাটলিস্ট জনন কোষ বলবো না, এই যে তাও বলে দিছে। মানে জনন কোষ তৈরিতে মিওসিস হয়, জনন কোষ তৈরিতে, তাহলে হচ্ছে কোন জায়গায়? হচ্ছে কোন জায়গায় একটু চিন্তা করো। জনন কোষ তৈরিতে মিওসিস হয়, কিন্তু তৈরিতে মিওসিস হয়, তাহলে হচ্ছেটা কোন জায়গায়? ওকে, সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে ফেলছে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুণে শেষ করে দিচ্ছি। 1 2 3 4 4.5 অ্যান্ড কি 5। জনন মাতৃকোষে, এই জনন মাতৃকোষে মিওসিস হয়েই তো কি তৈরি করে? জনন কোষ তৈরি করে। কি বলতো হচ্ছে? জনন কোষ তৈরি করে, ঠিক আছে? লিডারবোর্ডটা দেখি। ঐশী, নুহা, জান্নাতুল ফেরদাউস, সানজিদা, লাইজু, সোহা, জেবা, আদিভা, দেন হচ্ছে রবিউল, আফরা, কংগ্রাচুলেশনস, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই মনি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই মনিরা, ভুলে চাপ পড়ছে, সমস্যা নাই। এবার দেখো মিওসিস, মনে আছে? দেখো এই যে এটা আসলে এইভাবে লিখবো আমরা, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর লেপটোটিন, ঠিক আছে? দেখো এখানে কি হয়, লেপটোটিনে ফার্স্টে দেখো যে যেই কোষটার মিওসিস হবে ওই কোষের এই যে নিউক্লিয়াস আছে না, এখান থেকে জল বিয়োজন হচ্ছে। কি হচ্ছে বলতো? জল বিয়োজন হচ্ছে। জল বিয়োজন মানে বুঝতেছো? পানিটা বের হয়ে যাচ্ছে এখান থেকে। কি বের হয়ে যাচ্ছে? পানিটা বের হয়ে যাচ্ছে। এরপরে দেখো বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার কি? এই দেখো ক্রোমোজোমের গায়ে ছোট ছোট দেখছো যে গুটি গুটি, ছোট ছোট গুটি গুটি দেখছো, ছোট ছোট গুটি গুটি দানার মতো আছে, দেখছো ছোট ছোট গুটি গুটি দানার মতো আছে, এগুলাকে বলা হয় হচ্ছে ক্রোমোমিয়ার। এইগুলা দেখা যায়। এবং ক্রোমোজোমগুলা বুঝছো, ফুলের তোড়া আছে না, ফুলের তোড়াতে যেমন সবগুলা ফুল একসাথে থাকে, ঠিক ওই রকমভাবে বিন্যস্ত হয়ে যায়, যেটাকে আমরা কি দশা বলি? দেখো তো হচ্ছে বুকে দশা, ওই যে ফুলের বুকে, ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে বুকে দশা কোথায় দেখা যায়, তো তখন কেউ কিন্তু সরাসরি বলবো না লেপটোটিন, একদম শুরু থেকে বলে দিতে হবে মিওসিস 1-এর, প্রোফেজ 1-এর লেপটোটিনে, ঠিক আছে? তারপরে দেখো 2 নাম্বার ধাপটা কি ছিল? জাইগোটিন। এখানে কি হয় দেখো, খেয়াল করো, এইখানে সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট ঘটে। এটা আসলে কি জিনিস দেখো, একটু তোমাদেরকে বুঝাই দিই। ধরো এই যে হচ্ছে একটা কোষ, এই যে একটা কোষ, হ্যাঁ, আচ্ছা একটু ছোট করে আঁকি। ধরো এই হচ্ছে একটা কোষ, কোষের ভিতরে ধরো খেয়াল করো, ধরো এরকম 4টা ক্রোমোজোম আছে। এখন দেখো কি হচ্ছে, দেখো তো এই 2টা ক্রোমোজোম দেখতে একই রকম না? এই 2টা ক্রোমোজোম দেখতে কি একই রকম না? বা এদের বৈশিষ্ট্য একই রকম, আর এদের কি বলতো দেখতে একই রকম? এই যে একই রকম ক্রোমোজোম কি বলতো হচ্ছে কি একই রকম ক্রোমোজোম, এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। কি বলতো হচ্ছে? হোমোলোগাস। কি বলতো হচ্ছে? হোমোলোগাস। হোমোলোগাস মানে একই রকম, বাংলায় এটাকে সমসংস্থ বলা হয়।
তো এই জাইগোটিনে হবে কি জানো, একই রকম ক্রোমোজোমগুলো জোড়া বাঁধবে। এরা কি বাঁধবে বলো তো, জোড়া বাঁধবে। কিভাবে জোড়া বাঁধবে, এই দেখো, এই যে এই পাশের একই রকম ক্রোমোজোমগুলো এই যে দেখছো একটা জোড়া বাঁধছে, আবার ওই যে ওই একই রকম ক্রোমোজোমগুলো কি বলতো আরেকটা রকম জোড়া হচ্ছে গিয়ে কি বাঁধবে, ঠিক আছে। এই যে যে জোড়া বাঁধলো, এই যে জোড়া বাঁধলো, এই জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। জোড়াকে কি বলা হয় বলতো, বাইভ্যালেন্ট। জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। আর জোড়া বাঁধার যে প্রক্রিয়া কি বলতো, যে প্রক্রিয়াটা মানে জোড়া যে বাঁধছে ওই প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। কি বলতো হচ্ছে গিয়ে কি প্রক্রিয়াকে কি বলা হয়, প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। তোমরা সবাই কিন্তু জানো এটা হচ্ছে গিয়ে কি গুলাই ফেলো, ঠিক আছে, এটা সবাই কিন্তু গুলাই ফেলো। জোড়া বাঁধার প্রক্রিয়া, আবারও বলতেছি, প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস, আর ওই জোড়াকে কি বলা হয় বলতো, বাইভ্যালেন্ট। কোথায় হয়, জাইগোটিনে হচ্ছে গিয়ে কি হয় দেখছো। এবং এই দেখো, এই যে খেয়াল করো, দুইটা হোমোলোগাস বা সংশ্লিষ্ট ক্রোমোজোমের মধ্যে জোড়া বাঁধে, এবং জোড়া বাঁধে ক্রোমোজোমগুলোকে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলা হয়ে থাকে। ক্লিয়ার, শেষ। এবার দেখো মিওসিসের একটা উপধাপ হচ্ছে প্যাকাইটিন। শুনো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের পরীক্ষায় এটা আসবে, এটা 5 স্টার। প্যাকাইটিনে কি হয়, ঠিক আছে, ঠিক আছে, লাবিব তোমার কথাটা বুঝতে পারি নাই, ঠিক আছে, হ্যাঁ ক্রোমো জোড়া বাঁধে, হ্যাঁ ঠিক আছে, ক্রোমোজোমও জোড়া বাঁধে। দেখো এই জায়গায় কি হয়, ধরো এই যে তোমার সেই কোষ, কোষের মধ্যে কি দেখো তো, এই যে কি এরকম বাইভ্যালেন্ট ছিল না, তাই না, এই যে কি ছিল ধরো এরকম বাইভ্যালেন্ট ছিল না, তাই না। তাহলে এই বাইভ্যালেন্টগুলোকে একটু আমরা একটু জুম করে দেখি। তো এই যে যে জোড়া থাকে, বুঝতে পারছো, যে এই যে যে জোড়াগুলো থাকে, এই যে যে জোড়া থাকে, এই জোড়াটা দেখতে আসলে এই যে এরকম হয়, বুঝতে পারছো, এই যে জোড়াটা দেখতে আসলে এই যে এরকম হয়, বুঝতে পারছো, মাইক্রোস্কোপের নিচে। তো এইটা কি, ওর সেন্ট্রোমিয়ার, এই যে এগুলা কি, ওর হচ্ছে গিয়ে কি সেন্ট্রোমিয়ার না, আর এই যে দুইটা বাহু। তো সবার ফার্স্ট হয় কি জানো, এই যে তোমার যে বাইভ্যালেন্ট আছে, এরা তোমার হচ্ছে গিয়ে কি একদম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তখন জিনিসটাকে দেখতে কেমন লাগবে বলো তো, তখন জিনিসটাকে দেখতে দেখো তো, এই যে দেখো তো এরকম লাগবে না, তখন জিনিসটাকে দেখতে এরকম লাগবে না, ধরো এই যে এরকম লাগবে না। তাহলে বলো তো এইবার এখানে কয়টা ক্রোমোজোম আছে বলো তো, এখানে এবার কয়টা ক্রোমোজোম আছে, এইটা তো জোড়াই তো ছিল দুইটা, কিন্তু এইবার কয়টা আছে আমাকে একটু কমেন্ট বক্সে অ্যান্সার দাও তো। 1 2 3 4টা না, কয়টা আছে, 4টা। তাহলে এই জন্য একে টেট্রাড দশা বলা হয়। কি বলা হয় বলো তো হচ্ছে গিয়ে কি টেট্রাড দশা। কি দশা বলো তো হচ্ছে গিয়ে কি টেট্রাড দশা বলা হয়, বুঝতে পারছো, ক্লিয়ার। এবং একটা মজার ব্যাপার, ধরো এইটা হচ্ছে গিয়ে কি এ ক্রোমোজোম, কি ক্রোমোজোম এ, এটা হচ্ছে বি ক্রোমোজোম, ঠিক আছে। খেয়াল করো এই যে এ যেটা কিভাবে বুঝলাম, একই সেন্ট্রোমিয়ারের সাথে এর যে দুইটা কি বলতো বাহু আছে না, এই দুইটা ক্রোমোজোম কি যুক্ত আছে না, এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কি বলা হয় বলতো, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, বুঝতে পারছো, যে একই ক্রোমোজোম সরি একই সেন্ট্রোমিয়ার, এর সাথে যে দুইটা ক্রোমোজোম একসাথে যুক্ত থাকে বা লাগানো থাকে, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তার মানে এর সিস্টার ও এর সিস্টার এ, আবার এই সেন্ট্রোমিয়ারের সাথে এরা দুইজন আছে না, তাহলে এর সিস্টার হচ্ছে ও, এর সিস্টার হচ্ছে গিয়ে কি এ, বুঝতে পারছো, ক্লিয়ার। এইটুকু কি তোমরা বুঝতে পারছো, যে একই সেন্ট্রোমিয়ারের সাথে যে দুইটা ক্রোমোজোম থাকে সেটাকে আমরা কি বলি বলতো, সিস্টার ক্রোমোজোম বা সিস্টার ক্রোমাটিড, ক্লিয়ার। বাট বলো তো একটু ভালো করে বলো তো, এই যে এ আর এ, এরা কি সিস্টার নাকি নন সিস্টার বলো তো। এই যে এই সেন্ট্রোমিয়ারের এই ক্রোমোজোমটা আর আরেকটা সেন্ট্রোমিয়ারের এই ক্রোমোজোমটা, এরা কি সিস্টার নাকি নন সিস্টার বলো তো। ভেরি গুড, সঞ্জয়দা কিন্তু বলতেছে এরা হচ্ছে গিয়ে কি নন সিস্টার। কি বলতো, নন সিস্টার। এরা কি বলতো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, বুঝতে পারছো, এরা কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কে সিস্টার কে হচ্ছে নন সিস্টার। এবার দেখো ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা হচ্ছে গিয়ে কি ধরো
কি ঘটনাটা ঘটবে একটু খেয়াল করো। দেখো তো এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড একজন আরেকজনের উপর ওভারল্যাপ হয়েছে না, ঠিক আছে, ক্লিয়ার? ক্রোমাটিড কি বলতো, এইখানে ক্রোমাটিড কয়টা? এই যে ক্রোমাটিডই তো চারটা, ক্রোমাটিডই কয়টা? চারটা, বুঝতে পারছো? ক্রোমাটিডই চারটা, এই জন্য চারটা বলা হয়। এখানে ক্রোমাটিড আর ক্রোমোজোম সেম, ঠিক আছে? দেখো খেয়াল করো যে এইবার দেখো দুইটা নন সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড, এই যে তাহলে এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, চারটা ক্রোমাটিড না, দুইটা নন সিস্টার ক্রোমাটিড। দেখছো এই যে একটা জায়গায়, দেখো খেয়াল করো এই যে একটা জায়গায় এক্স আকৃতির, কি আকৃতির বলা হচ্ছে? এক্স আকৃতির, এই যে এক্স আকৃতির একটা কি তৈরি করতেছে দেখো তো, একটা ওভারল্যাপিং করতেছে না, একটা ওভারল্যাপিং করতেছে না, এই যে এক্স আকৃতির ওভারল্যাপিং করলো এটাকে বলা হয় কায়াজমা। কি বলা হয় বলতো হচ্ছে কি কায়াজমা, কায়াজমা কি বলা হয় বলতো? কায়াজমা। এবং এই যে যেই জায়গায় কায়াজমা ঘটে ওই জায়গায় কি ঘটনা হয় শুনবা, ওইখানে কি ঘটনা হয়, ওইখানে এই যে এ ক্রোমোজোমের অংশ চলে যাবে বি এর কাছে, আর বি ক্রোমোজোম যেটা ওর অংশ চলে আসবে এর কাছে। তাহলে তখন ছবিটা কিরকম হবে দেখতে, খেয়াল করো, তখন ছবিটা অনেকটা এরকম লাগবে দেখতে। একটু আঁকার ট্রাই করি সুন্দর করে, দেখো তোর সাথে কি দিছিলাম, দেখছো? এই দেখো, তাহলে খেয়াল করো এই যে এ ক্রোমোজোমের সাথে ক্রসিং ওভার হয়ে বি ক্রোমোজোমের পার্ট জোড়া লেগে গেছে, এবং বি ক্রোমোজোমের সাথে ওই যে ক্রসিং ওভার বা কায়াজমা যে জায়গায় হয়েছিল ওইখানে এ ক্রোমোজোমের পার্ট হচ্ছে গিয়ে কি লেগে গেছে, এবং এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা ঘটনাটা এইভাবে বলি, ধরো কথার কথা, এই যে এই ক্রোমোজোমটা হচ্ছে তোমার বাবার ক্রোমোজোম, আর এটা হচ্ছে গিয়ে কি তোমার মার ক্রোমোজোম। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়েছে বলতো? তোমার বাবা আর মার ক্রোমোজোম মিক্স হয়ে গেছে না, ওই মিক্স থেকেই তুমি তৈরি হয়েছো, এবং এই কারণে তোমার বডির ভেতরে তোমার বাবারও কিছু বৈশিষ্ট্য আছে, মারও কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে বুঝতে পারছো? টেট্রাড মানে এখানে চারটা ক্রোমাটিড আছে, একই ক্রোমোজোম একই সেন্ট্রোমিয়ারের সাথে যে দুইটা ক্রোমাটিড তাদেরকে সিস্টার ক্রোমাটিড বলা হয়, বাট ভিন্ন ভিন্ন সেন্ট্রোমিয়ারের সাথে যে দুইটা কি থাকে ক্রোমাটিড থাকে তাদেরকে আমরা নন সিস্টার বলি। নন সিস্টার ক্রোমাটিডগুলো একটার একটার সাথে এরকম ওভারল্যাপিং হয়, সেই জায়গাটাকে আমরা কি বলি বলতো? কায়াজমা বলি। এবং কায়াজমা স্থলে যে অংশ বিনিময় হয় সেটাকে আমরা ক্রসিং ওভার বলে থাকি। দেখো তো এই জিনিসখানে এই জায়গায় কারোর কোনো ঝামেলা বা কারোর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, যে এই জায়গায় কারোর আর কোনো প্রবলেম কোনো কিছু আছে কিনা। দেখো তোমরা অনেক ভালো বাচ্চা, তোমরা একদম মানে খুব সুন্দরভাবে আমাকে রেসপন্স করো, এই জন্য পড়াটা অনেক, আমাদের ক্লাসগুলো কিন্তু দেখছো অনেক স্মুথ যায়, অনেক সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। ক্লিয়ার? তাহলে ইফাত ক্লিয়ার, সানজিদা, লাইজু, নুহা সবাই আমরা মোটামুটি হচ্ছে গিয়ে ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এবার দেখো ডিপ্লোটিনে কি হবে জানো? প্রান্তীয়করণ, বা আমি এইভাবে বলি সেটা হচ্ছে বিকর্ষণ। কি বলতো? হচ্ছে কি বিকর্ষণ হয়, মানে কি ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে এই ক্রোমোজোম এই প্রান্তের দিকে চলে যাবে, এই ক্রোমোজোম ওই প্রান্তের দিকে চলে যাবে, এই যে একটা বিকর্ষণ হচ্ছে এটাকে আমরা কি বলি বলতো? ডিপ্লোটিন বলি। এবং তখন লুপ 90 ডিগ্রি বা 180 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? নন সিস্টার ক্রোমাটিড আলিবা, আরে বাবা এই দেখো এই সেন্ট্রোমিয়ারের সাথে যে দুইজন আছে তাদেরকে সিস্টার, এই সেন্ট্রোমিয়ারের সাথে যে দুইজন আছে তাদেরকে সিস্টার বলা হয়, কিন্তু এ আর এ এরা আলাদা আলাদা সেন্ট্রোমিয়ারের সাথে আছে না, এই যে এই ক্রোমোজোম আছে এই সেন্ট্রোমিয়ারের সাথে, এই ক্রোমোজোম আছে এই সেন্ট্রোমিয়ারের সাথে, তখন এদের দুইজনকে আমরা বলবো নন সিস্টার, ঠিক আছে? ক্রসিং ওভারটা যেই জায়গাটায় এক্স নামক কায়াজমা তৈরি হয় ওই জায়গায় এক ক্রোমোজোমের অংশ আরেক ক্রোমোজোমে শিফট হয়ে যায়, এইটাকে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি, বুঝতে পারছো? আর প্রান্তীয়করণ কি? এই যে ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে এই ক্রোমোজোমটা কোষের হচ্ছে গিয়ে কি এই দিকে যাওয়ার ট্রাই করবে, এই ক্রোমোজোমটা কোষের এই দিকে আসার ট্রাই করবে, এইটাকে বলা হয় প্রান্তীয়করণ, এটাকে বলা হয় প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ মানে কি বুঝি দেখো তো, আমি লিখেও দিছি, বিকর্ষণ মানে একবার ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে এই ক্রোমোজোমটা কোষের একদিকে এই ক্রোমোজোমটা কোষের আরেক দিকে আসার ট্রাই করবে, এইটাকেই বলা হয় কি বলতো? হচ্ছে গিয়ে কি প্রান্তীয়করণ। এবং তখন লুপ তৈরি হবে, কি বলতো? লুপ মানে এই দেখো
এই জায়গাটা একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এই যে একটা অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এইটাই 90 ডিগ্রি করে হবে। কত বলতো? 90 ডিগ্রি বা 180 ডিগ্রি করে হচ্ছে কি তৈরি হবে। ঠিক আছে? আর ডায়াকাইনেসিস কি বলতো? ওই যে তোমার হচ্ছে গিয়ে কি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে কি বলতো বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করবে। ঠিক আছে, শেষ। এইবার বলো তো কারোর কোনো ঝামেলা আছে কিনা, বলো তো আমাকে, যে কারোর কোনো ঝামেলা বা কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আছে কিনা। নাই, সবাই আমরা ক্লিয়ার। তো দেখো এইবার দেখো যে কুইজ 5-এর অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি দাও তাহলে সবাই একটু দেখি, আজকের লাস্ট কুইজ এইটা। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। দেখো খেয়াল করো, বলো এই প্রক্রিয়াটার নাম কি? ওই দেখো, দেখছো? এই দেখো, খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এই যে কায়াজমা এক্স হয়েছিল, তারপরে এই ক্রোমোজোমের অংশ চলে আসছে এইখানে, এই ক্রোমোজোমের অংশ চলে গেছে এই যে এই জায়গায়। বলো কি হইতে পারে ঘটনা এটা? এইবারও যারা যারা ভুল অ্যান্সার দিচ্ছে তাদেরকে কি করা উচিত, বলো কি করা উচিত? তোমরা কি ইচ্ছা করে ভুল অ্যান্সার দাও? আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত গুনবো, শেষ করবো। 1 2 3 4 4.5 and 5। কি বলতো? ক্রসিং ওভার বোঝাই যাচ্ছে যে অংশ বিনিময় করছে। তুমি নিজের ছবি দেখো না, দেখো এই যে অংশ বিনিময় করছে এখানে, কি বলতো বোঝাই যাচ্ছে না? দেখো তো, এই যে বোঝাই যাচ্ছে না। তাহলে এই টাইপের প্রশ্ন না পারলে কিভাবে হবে বলো? নুহা, ঐশী, সানজিদা, কলি, পুষ্পিতা, মাহিম, রোকসানা আক্তার, লাইজু, ইসরাত জাহান, জান্নাতুল ফেরদাউস, কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? প্রান্তীয়করণটা আবার বলবো, ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে এই যে তো কোষের এই মানে যে যাদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে, একজন যদি চলে যায় কোষের উত্তর দিকে, আর একজন চলে যাবে কোষের হচ্ছে দক্ষিণ দিকে। কোষের কি বলতো হচ্ছে গিয়ে কি দক্ষিণ দিকে, ব্যাস এইটাই। ঠিক আছে, বুঝতে পারছো যে একবার ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে একটা ক্রোমোজোম যেই দিকে যাবে আর একটা ক্রোমোজোম তার অপর দিকে চলে যাওয়া শুরু করবে। এবার দেখো বিগত বছরের প্রশ্ন, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সিন্যাপসিস। কি বলতো? সিন্যাপসিস। আর জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট, কেউ ভুল করবা না। ওই দেখো ক্রসিং ওভার, দেখো যে থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার দেখান। এই দেখো কায়াজমাস থালে নন সিস্টার ক্রোমাটিড, দেখছো যে নন সিস্টার ক্রোমাটিডগুলো এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে ভেঙে যায়। যে এই যে কায়াজমাস স্থলে এরা ভেঙে যায় হচ্ছে গিয়ে কি এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে, আবার জোড়া লাগে হচ্ছে গিয়ে কি লাইগেজের মাধ্যমে। দেখছো ক্রসিং ওভার? তো এই জিনিস যদি পরীক্ষার হলে মানে এটা আসবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আসবেই। বন্দুকের গুলি মিস হবে, বাট এটা কোনো সময় কি বলতো মিস হবে না। এবার দেখো ক্রসিং ওভারের গুরুত্ব, যে ক্রসিং ওভারের ফলে জিনের নতুন বিন্যাস ঘটে বা নতুন ভ্যারিয়েশন তৈরি হয়, জিনগত এবং বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন হয়। কারণ কি মিক্স হচ্ছে, নতুন প্রজাতি প্রকরণ তৈরি হয়, প্রকরণ মানে প্রকারভেদ তৈরি হয়। জিনের সরলরৈখিক বিন্যাস বা অবস্থান প্রমাণ করে, মানে কি জিন যে আছে এটা প্রমাণ ক্রসিং ওভারের মাধ্যমেই পাওয়া যায়। কারণ কি ওই যে নতুন বৈশিষ্ট্য চলে আসতেছে, জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। জেনেটিক ম্যাপ কি? কার শরীরে কোন জিনটা ক্রোমোজোমের কোন জায়গায় আছে সেই ম্যাপ হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে তৈরি করা যায়। মিওসিসের গুরুত্ব দেখো, খেয়াল করো, জননকোষ সৃষ্টি করা যায়, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা যায়। এই যে বাবা মাতে যেই ক্রোমোজোম আমার শরীরেও সেই ক্রোমোজোম। গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি করা যায়। যে গ্যামেট মানে কি? শুক্রাণু ডিম্বাণু তৈরি করা যায়। প্রজাতির সক্রিয়তা বা বৈশিষ্ট্য কি রাখা যায়? ঠিক রাখা যায়। তারপর মাঝে মাঝে যে বৈচিত্র্য আনা যায়, কিভাবে আনলাম? ওই যে ক্রসিং ওভারের মাধ্যমে। অভিব্যক্তি, অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি মানে হচ্ছে বিবর্তন। কি বলতো? হচ্ছে বিবর্তন। বিবর্তন, এই যে বিবর্তনে দেখা গেছে যে মিওসিসের মাধ্যমেই বিবর্তনটা আস্তে আস্তে হচ্ছে কি আমরা এখন পাইছি। মানে বিবর্তন হয়েছে দেখে তো নতুন বংশধর তৈরি হয়েছে, তাই না? তো বিবর্তনে তারাই হচ্ছে কি বেঁচে থাকছে। জনুক্রম, জনুক্রম মানে কি দেখো তো, তাকাও, নর্মাল কোষগুলো ডিপ্লয়েড, আবার মিওসিস হয়ে কি হচ্ছে বলতো হ্যাপ্লয়েড। ওদের মাধ্যমে আবার যে জাইগোট তৈরি হচ্ছে, ওরা আবার কি ডিপ্লয়েড। তার মানে কি জীবনের এক এক দশায় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এরকম অবস্থান দেখা যাচ্ছে না, এইটাকে বলা হয় জনুক্রম। কেউ জনুক্রম নিয়ে কোনোদিনও কনফিউজড হবে না। তোমার আমার জীবনে আমরা যখন শুক্রাণু ডিম্বাণু হিসেবে ছিলাম তখন আমরা ছিলাম হ্যাপ্লয়েড,
আবার আমরা যখন জাইগোট হইলাম তখন আমরা ডিপ্লয়েড, আবার আমাদের সারা শরীর এখন ডিপ্লয়েড, আবার আমাদের শরীর থেকে যে নতুন জননকোষ তৈরি হবে ওইটা কি বলতো হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি হ্যাপ্লয়েড। বুঝতে পারছো? এইগুলাকে আমরা কি বলি বলো তো? জনুক্রম। ঠিক আছে না? অভিমান, এই অভিব্যক্তি এটা বাংলার অভিব্যক্তি না, এটা হচ্ছে গিয়ে কি বায়োলজির অভিব্যক্তি। তারপর মেন্ডেলের সূত্র প্রমাণ করা যায়, এটা যখন আমরা মেন্ডেলের সূত্রটা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রমাণ করা যায়। এবার দেখো মাইটোসিস এবং মিওসিসের হচ্ছে গিয়ে কি পার্থক্য, দেখো খেয়াল করো সবাই আমার সাথে সাথে একটু এটা সলভ করার ট্রাই করো। সংগঠনের স্থান, মাইটোসিস হয় হচ্ছে দেহকোষে, কি বলতো হচ্ছে গিয়ে কি দেহকোষ, আর এটা হয় কোথায় বলতো হচ্ছে গিয়ে কি জনন মাতৃকোষ, তাই না? অপত্য কোষের সংখ্যা মাইটোসিসে 2, এইখানে 4। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা এখানে কি থাকে বলতো? সমান, আর এইখানে কি হয়ে যায়? অর্ধেক। ইন্টারফেস পর্যায়ে এইখানে দীর্ঘ, আর এইখানে হচ্ছে গিয়ে কি মানে অল্প, মানে এইখানে যে ইন্টারফেসটা এটা কি থাকে বলতো হচ্ছে গিয়ে কি অল্প একটু দশার হচ্ছে গিয়ে কি থাকে। তারপর দেখো সিনাপসিস এবং বাইভ্যালেন্ট মাইটোসিসে হয় না, এই জায়গায় হয়। ক্রসিং ওভার মাইটোসিসে হয় না, মিওসিসে হয়। বিবর্তন এবং জনুক্রম মাইটোসিসে পাই নাই, কোথায় পাইছি? মিওসিসে। ক্রোমোমিয়ার এই জিনিসটাও কি দেখো তো আমরা একটু আগে মিওসিসে পাইছি না, একটু আগে মিওসিসে পাইছি। তারপর দেখো পর্যায় মধ্যক দশা মানে কি ইন্টারকাইনেসিস, কি বলতো হচ্ছে ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস এটা মাইটোসিসে ছিল না, এটা কোথায় ছিল? মিওসিসে ছিল। সেন্ট্রোমিয়ার এটা আবার দুই জায়গায় ছিল, তাই না? সেন্ট্রোমিয়ার আমরা দুই জায়গায় পাইছি। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ নতুন করে তৈরি হওয়া, ঠিক আছে না? ক্লাস শেষ, ক্লাস শেষ, এই মাহিম আর মাত্র 10 মিনিট ক্লাস আছে, শেষ। ডিএনএ রেপ্লিকেশন এইখানে হয়, এইখানে আমরা পাই না এরকম কোনো কথা। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, মাইটোসিসে নিউক্লিয়াসেরও একবার বিভাজন হয়, ক্রোমোজোমেরও কি বলতো হচ্ছে গিয়ে কি একবার বিভাজন হয়। বাট মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার, ক্রোমোজোমের হয় হচ্ছে গিয়ে কি একবার। সংগঠিত, কি বলতো? সংগঠিত ওই যে এটা হচ্ছে দেহকোষ, সেই আবার একই জিনিস দেহকোষ, আর এটা কি বলতো হচ্ছে গিয়ে কি জনন মাতৃকোষ। আর মেন্ডেলের সূত্র দেখো, এর ক্ষেত্রে এটা প্রমাণিত না বা মানে না, আর এর ক্ষেত্রে কি বলতো এটা মানে। দেখো তো এই যে জিনিসটা পার্থক্য পড়লাম, কারোর কোনো ডাউট আছে? আমরা যা পড়ছি তার মধ্যে থেকে এই জিনিসগুলো আসছে না? এইটাই তোমাকে এখন দেখো এই যে এই টাইপের প্রশ্ন এখন হচ্ছে আমরা সলভে হচ্ছে গিয়ে কি পাবো, যে উদ্দীপকের প্রক্রিয়াটা নিচের কোথায় সংগঠিত হয়। দেখো খেয়াল করো এই যে ক্রসিং ওভার, কি বলতো? ক্রসিং ওভার। খেয়াল করো এই ক্রসিং ওভার কোথায় হয়? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয় না? দেখো তো দেহকোষে তো হয় না, জনন কোষে না, জনন মাতৃকোষ হলে কারেক্ট হইতো। ডিপ্লয়েড জীবের জাইগোটে না, ডিপ্লয়েড জীবের জাইগোট সৃষ্টি হওয়ার আগে, আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এটা হয়, তাই না? তাহলে অপশন কিন্তু কি বলতো? সি। উদ্দীপকের প্রক্রিয়াটার ফলে জীবের কি হয়? ক্রসিং ওভার ফলে কি হয়? নতুন বৈশিষ্ট্য হয়, জিনের নতুন বিন্যাস হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় না। ক্রোমোজোম সংখ্যা সমান তো এটা না, তাহলে 1 আর 2 কি বলতো এখানে কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে কি বলতো 1 আর 2 কি বলতো কারেক্ট অ্যান্সার, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান তো মাইটোসিসে। কোন ধাপে বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয়? বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা মানে কি জানো? ওই যে ক্রসিং ওভার, কি বলতো হচ্ছে গিয়ে কি ক্রসিং ওভারটা, কি বলতো হচ্ছে গিয়ে কি ক্রসিং ওভার। কারণ কি ক্রসিং ওভারের মাধ্যমেই তো বৈচিত্র্য কি বলতো মানে ক্রোমোজোমকে অদল বদল করতেছিল, বৈচিত্র্য হচ্ছিল। তাহলে এটা কিন্তু কি বলতো সেই প্যাকাইটিন। চিটাগাং বোর্ডে আসা কোশ্চেন। মিওসিস বিভাজন ঘটে কোথায়? দেখি তো হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাঁ এটা কারেক্ট অ্যান্সার। উন্নত জীবের জনন কোষে না, উন্নত জীবের জনন মাতৃকোষে। দেখো এই যে জনন মাতৃকোষ এই জিনিসটা মাথায় রাখবে, এটা কিন্তু না। ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, হ্যাঁ 1 আর 3, তাহলে কি বলতো হচ্ছে অপশন বি হচ্ছে গিয়ে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? থ্যাংক ইউ লাবিব। তাহলে জিনিসটাকে আমরা বুঝতে পারছি, দেখো আমাদের সব কোশ্চেন, বোর্ডের সব কোশ্চেন আমাদের কি হয়ে যাবে বলতো? সলভ হয়ে যাচ্ছে। এবার দেখো মিওসিস বিভাজনে কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? কি বলতো? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। শুনো এই জিনিসটা তোমাদের এখনকার বইতে না, এটা আগের বইগুলোতে ছিল, মনে রাখবা। এটা হচ্ছে গিয়ে কি
মেটাফেজ 2 কি বলতো মেটাফেজ 2 খালি জাস্ট মাথায় রাখো, ঠিক আছে? মেটাফেজ 2 আগের বইগুলোতে ছিল, এখন নতুন এডিশনের বইগুলোতে এটা হচ্ছে গিয়ে কি নাই। প্রোফেজ 1 উপদশায় লুপ কোথায়, দেখো প্রোফেজ 1 কোন জায়গায় লুপ তৈরি হয়? লুপ মানে কি? প্রান্তীয়করণ, কি বলতো হচ্ছে গিয়ে কি প্রান্তীয়করণ। তাহলে প্রান্তীয়করণ কোথায় হয়? ডিপ্লোটিনে, কি বলতো হচ্ছে গিয়ে কি ডিপ্লোটিনে। ওই যে এম কি ক্রস, এটা কি কায়াজমা। কেউ যদি সিনাপসিস বলছো তাহলে খবর আছে একদম। দুইটি হোমোলোগাস মানে কি একই রকম ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে? জোড় সৃষ্টি হওয়াকে কি বলে বলো? জোড় সৃষ্টি হওয়াকে কি বলে? এই যে সিনাপসিস বলে। কি বলে বলো তো? সিনাপসিস বলে, ঠিক আছে? থ্যাংক ইউ আলিবা। এবার দেখো বিগত বছরের প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়াটা কোন জায়গায় সংঘটিত হয় সেটা বর্ণনা করো। এই যে প্যাকাইটিন, কি বলতো হচ্ছে গিয়ে কি প্যাকাইটিন, তাই না? দেখো তো আমরা সবাই পারবো না এই জিনিসটা, প্যাকাইটিনে হয় এটা। তারপর দেখো খেয়াল করো বিতে কি বলতো হচ্ছে মিওসিস। ওই যে মিওসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। মাতৃকোষ 2 এন অপত্যকোষ n, মিওসিসের কি বলতো হচ্ছে গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা সবাই পারবো। তারপর দেখো সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার গঠন এবং বৈশিষ্ট্য মিশ্রণ দেখা যায়, তাই না? এই যে মিশ্রণ হয় কোথায়? ক্রসিং ওভারে। কোথায় বলতো হচ্ছে গিয়ে কি ক্রসিং ওভারে। তো কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত কোন পদ্ধতিতে সংগঠনের জন্য সন্তানদের মধ্যে বৈশিষ্ট্য মিশ্রণ দেখা যায়? ওই যে আমাদের ক্রসিং ওভার যে ঘটনাটা এখানে ব্যাখ্যা চাইছে, তাহলেই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করো ওই যে দেখো যে এম এবং এন পরস্পরের উপর হচ্ছে গিয়ে কি নির্ভরশীল, তাই না? মানে এই যে এম মানে কি মাইটোসিস আর এন মানে কি মিওসিস, এই দুইটা আলাদা আলাদা গুরুত্ব লিখে দিবা তাহলেই হয়ে যাবে। এখানে গুরুত্ব কি বলতো দুইজনের কি লিখতে হবে বলতো হচ্ছে গিয়ে কি গুরুত্ব লিখে দিলেই হয়ে যাবে। উদ্দীপকের কোষ বিভাজনের এ এবং বি এর মধ্যে তুলনা করো। সিম্পল, মাইটোসিস আর মিওসিসের মধ্যে কি বলতো তুলনা, পার্থক্য একটু আগেই পৌঁছি, ঠিক আছে? শেষ, আর 5 মিনিট আছে ক্লাস, সর্বোচ্চ 5 মিনিট, হাইস্ট 5 মিনিট আছে। আর চিত্র বি এর পরবর্তী ধাপটা ব্যাখ্যা করে। যে বিতে দেখো খেয়াল করে যে জোড়া বাঁধছে, কি বাঁধছে দেখো তো জোড়া বাঁধছে। জোড়া বাঁধার পরে কি বলতো ওই যে প্যাকাইটিন, কি বলতো প্যাকাইটিনে কি বলতো বাকি সব কাহিনী হবে, কায়াজমা হবে, ক্রসিং ওভার হবে, শেষ। আর কোষ বিভাজনের চিত্র এর ভূমিকা বিশ্লেষণ করো, মানে কি ক্রোমোজোমের ভূমিকা পালন করো। এটা তো বাচ্চাদের পড়া। দেখো এই যে খেয়াল করো দ্বিতীয় ধরনের কোষ বিভাজনের তাৎপর্য, মানে সিম্পল মিওসিসের তাৎপর্য বা গুরুত্ব লিখে দিবা, হয়ে যাবে অ্যান্সার। দেখো খেয়াল করো ওই যে দ্বিতীয় কোষেও কি দেখো তো ওই যে পরাগধানী, পরাগধানীতে কি পরাগ রেণু বা কি শুক্রাণু তৈরি হয় না? ওইখানে কি তার মানে কি মিওসিস হয়, ওই যে মিওসিসের গুরুত্ব, ঠিক আছে? কিউ ওই যে অপত্য কোষে মাতৃকোষ থেকে গুণাগুণের ব্যতিক্রম ঘটে বা পরিবর্তন হয়, মানে কি মিওসিসের গুরুত্ব। দেখছো সব জায়গায় লাস্টে মিওসিসের গুরুত্ব। এবার দেখো জ্ঞানমূলক প্রশ্ন, আমরা এক চোটে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু শিখে ফেলি। হ্যাঁ, ইন্টারকাইনেসিস কি? ওই যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে যে একটা গ্যাপ সেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলি। অ্যামাইটোসিস কাকে বলে? প্রত্যক্ষ কোষ বিভাজনকে। সিনাপসিস কাকে বলে? ওই যে একই রকম বা সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে জোড়া বাঁধার প্রক্রিয়াকে কি বলতো হচ্ছে গিয়ে কি সিনাপসিস বলে। 25টা এমসিকিউ করার জন্য এই যে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে সলভ করবে এবং আমরা যে টপিকগুলো টাচ করতেছি এগুলো একটু ভালো করে বই দেখে রিডিং পড়বা, তাহলেই হয়ে যাবে। মেটাকাইনেসিস কি? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসাকে কি মেটাকাইনেসিস বলা হয়। প্রান্তীয়করণ কি? ক্রসিং ওভারের পরে দুই প্রান্তের দিকে চলে যাওয়াকে প্রান্তীয়করণ বলা হয়। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। ক্রসিং ওভার সম্পর্কে কোন বিজ্ঞানী ধারণা দেয়? ওই যে থমাস হান্ট মর্গান, ঠিক আছে? ক্লিয়ার? না, ম্যান্ডেলের সূত্র তো আজকের ক্লাসে না, ওইটা যেই ক্লাসে ওই ক্লাসে পড়াই দিব। ক্রসিং ওভার কি? ওই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? অনুধাবনমূলক প্রশ্ন দেখো তো, সিনোসাইটিক অবস্থা কেন সৃষ্টি হয়? ওই যে সিনোসাইটিক মানে কি বলতো হচ্ছে ওই যে বহু নিউক্লিয়াস দশা, কি বলতো হচ্ছে গিয়ে কি বহু নিউক্লিয়াস দশা। বহু নিউক্লিয়াস দশা মানে কি যখন একটা কোষের শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হয় বাট কোনো সাইটোকাইনোসিস হয় না, তখন একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস চলে আসে। এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলি? সিনোসাইটিক উদ্ভিদ বলি, শেষ। টেট্রাড বলতে কি বোঝায়? ওই যে তোমার দুইটা হোমোলোগাস ক্রোমোজোম মাঝখান থেকে বিভক্ত হয়ে যে 4টা ক্রোমাটিড তৈরি করে সেটাকে আমরা কি বলি? টেট্রাড বলি। মাইটোটিক ইন্ডেক্স বলতে কি বোঝায়?
কোনো জায়গায় মোট কোষ এবং কি বলতো হচ্ছে গিয়ে কি মাইটোসিস হচ্ছে এরকম কোষের অনুপাতকে আমরা কি বলি বলতো মাইটোটিক ইন্ডেক্স বলি। মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি, ওই যে বারবার নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায়, তোমরা আমার থেকে এখন ভালো পারো, যে P53 নষ্ট হইলে বা সিডিকের পরিমাণ বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি অনিয়ন্ত্রিত মাইটোসিস। ইন্টারফেস বলতে কি বোঝায়, কোষ বিভাজন হওয়ার আগে প্রস্তুতিমূলক যে কাজ সেটাকে আমরা কি বলি ইন্টারফেস। মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা কি থাকে বলতো সমান থাকে কেন, কারণ ওই যে এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার করে বিভক্ত হইতেছে। কোষ চক্র কি বলতে কি বোঝায়, ওই যে ইন্টারফেস এবং তারপরে মাইটোসিস কোষ বিভাজন, এই দুইটাকে একসাথে আমরা কি নামে রাখি, কোষ চক্র বলি। ঠিক আছে। সিনাপসিস বলতে কি বোঝায়, ওই যে একই রকম ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলি সিনাপসিস বলি। সমীকরণিক বিভাজন বলতে কি বোঝায়, মাইটোসিসকে সমীকরণিক বলায় বা সমান বলায়, কেন বলতো, কারণ এখানে ওই যে মাতৃকোষ আর উৎপত্ত কোষের মধ্যে আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছু কি থাকে বলতো সমান থাকে। আর লাস্টে রাসমূলক বিভাজন বলতে কি বোঝায়, মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কারণ এইখানে মাতৃকোষ থেকে নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। দেখো তো এইগুলার মধ্যে কারোর কোনোটাতে ডাউট আছে কিনা আমাকে একটু বলো তো, যে হ্যাঁ ভাইয়া এইটা আমি আর একটু বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। যদি না থাকে তার মানে কি, দেখো তো এইটাও আমরা কি 100% কি বলতো এটা পারতেছি, রাইট, তাই না? সো তাহলে দেখো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটাই তো, তাহলে দেখো আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, তোমরা এই যে ক্লাসটা করছো না, তোমাদের বোর্ড বলো, ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় একদম তোমাদের হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ট্রাস্ট মি, তুমি নিজে এই চ্যাপ্টার যদি মানে তোমার যদি আজকে ক্লাসটা ভালো করে পড়ো, তোমার বাসায়ও আর কিছু পাওয়া লাগবে না, তুমি এই পড়া নিয়ে তুমি এইচএসসিও দিতে পারবে এখন। ঠিক আছে। 4 নাম্বারটা 1 2 3 4 মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই যে কোনো একটা কোষের শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হচ্ছে, মানে কি নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে বাট কোনো সাইটোকাইনোসিস হচ্ছে না, তখন কি হবে, একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে, ওইটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে। সমীকরণিক বিভাজন কি, আল্লাহ, সমীকরণিক বিভাজন মানে সমান সমান, মানে মাইটোসিস বিভাজনে মাতৃকোষ আর নতুন কোষ এর মধ্যে সবকিছু সমান থাকে না, এইটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। ঠিক আছে। ক্লাস তাড়াতাড়ি শেষ, কারণ ওই যে তোমরা সবাই আমাকে কোঅপারেট করছো, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, তোমরা বুঝতে পারছো, এই জন্য সময় কম লাগছে। যদি মানে আমি বুঝাইতে না পারতাম বা তোমরা যদি এরকম বুঝতে তাহলে হয়তো সময় আমাদের বেশি লাগতো। তো এটাই হচ্ছে ক্লাসের সার্থকতা, যে তোমরা সবাই হচ্ছে গিয়ে কি বুঝতে পারছো। ঠিক আছে। তো তাহলে আমরা হচ্ছে গিয়ে কি মনে হয় আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। ঠিক আছে। তাহলে তোমরা সবাই হচ্ছে গিয়ে কি ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আবার হচ্ছে গিয়ে কি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে কি দেখা হবে। আমরা যখনই যেই দিন যেই টপিক পড়বো 100% আমরা বুঝে বুঝে পড়বো, কোনো কিছু মুখস্থ করবো না। ঠিক আছে। যদি 100% আমরা বুঝে বুঝে পড়তে পারি তাহলেই দেখা যাবে যে দিন শেষে পড়াটা থাকতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।